ওকে, ঠিক আছে, রেকর্ডিং শুরু হয়েছে। তাহলে আমরা শুরু করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে জি ভাইয়া। সবাই? আচ্ছা, ঠিক আছে, হোপফুলি দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করব হলো সেম, আমাদের ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স চলতেছে। আহ, ওকে, আচ্ছা। তো হুম, তো আজকের আলোচনা শুরু হলো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে। তো গত দিনের আলোচনা করেছিলাম হলো ফার্স্ট থার্মোডাইনামিক কোঅর্ডিনেট কি জিনিস, জিরোথ ল কি জিনিস, আর ফার্স্ট ল কি জিনিস। ওকে। আম, আচ্ছা, গত দিনের একটু আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেন আছে, মাত্র হ্যাঁ, মনে করাইলেন, ভালো কথা মনে করেছে। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই, কোয়াজি স্ট্যাটিক যে ইয়াটা ইকুইলিব্রিয়াম, কোয়াজি স্ট্যাটিক কন্ডিশন, সেখানে কি মানে কোনো ফোর্স অথবা ফোর্স জাতীয় কিছু থাকতে হবে? আহ এরকম কি কোনো মানে যেমন হচ্ছে আপনাকে একটা লাস্ট দিন আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে ভাই, কোন একটা বস্তু যদি মানে কোন একটা ক্লাসিক্যাল পাতে চলে, সেই একটা ধরেন একটা ডাইনামিক ভেরিয়েবল, সেই হুম, নর্মাল একটা বস্তু হচ্ছে মুভ করতেছে। তো হুম, ওটা ছিল, আমি বলছিলাম যে স্টেডি ভেলোসিটিতে যদি চলে, বাট হুম, যদি জিনিসটা হচ্ছে আহ মানে দুইটা বডির মধ্যে যদি ফোর্স ইন্টারাকশন এসব চলে আসে, অথবা যদি আরেকটা এক্সাম্পল দিয়েছিলেন আপনি, সেটা হচ্ছে পোটেনশিয়ালের এক্সাম্পল দিয়েছিলেন। হ্যাঁ, হুম, পোটেনশিয়াল কিন্তু আরেকটা বডি ক্রিয়েট করে, আর হুম, হচ্ছে আমি আরেকটা বডিকে মুভ করে ওই ফিল্ডের, পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে। সো হুম, এরকম। সো হুম। এরকম কি কোনো ফ্যাক্টর আছে, মানে আরেকটা বডি যখন আমি মাল্টিপল দুই বডি নিয়ে আসি, তখন হচ্ছে কোয়াড্রিস্ট্যাটিক ফ্যাক্টরটা চলে আসে, অথবা সামহাউ ফোর্স আছে এর মধ্যে, তখনই কোয়াড্রিস্ট্যাটিক কন্ডিশনটা চলে আসে? আচ্ছা, কোয়াজিস্ট্যাটিক কন্ডিশনটা হলো, কোয়াজিস্ট্যাটিক কন্ডিশনটা হলো একটা প্রসেস, মানে এমন ভাবে চলছে যে একটা সিস্টেম শুধু ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যাচ্ছে একটা প্রসেসের মধ্যে, সেই কন্ডিশনটাকে কোয়াজিস্ট্যাটিক বলি। ওকে, মানে আচ্ছা, এখানে কিছু জিনিস একটু একটু আমার একটু ঠিক করে দেওয়া দরকার। সেটা হলো যে, যেমন গতদিন আর কি, ধরো আমি যখন অ্যাডায়াবেটিক প্রসেস পড়াচ্ছিলাম বা ফার্স্ট ল পড়াচ্ছিলাম, তখন তো এরকম এরকম একটা জিনিস আঁকছিলাম যে আমার একটা স্টেট স্পেস আছে, রাইট? যে জি একটা ভাইয়া, সিস্টেম জি আছে, ভাইয়া। একটা সিস্টেম আছে যেটা কোঅর্ডিনেট হলো x1, x2। তো একটা এরকম একটা স্টেট স্পেস আছে, x1 x2 অ্যাক্সিসে। তো প্রত্যেকটা পয়েন্ট হলো একটা একটা স্টেট রিপ্রেজেন্ট করে, রাইট? তো প্রত্যেকটা পয়েন্ট একটা ইকুইলিব্রিয়াম স্টেট রিপ্রেজেন্ট করে। এটা একটু জি ক্লিয়ার ভাইয়া। করে বলা দরকার যে প্রত্যেকটা স্টেট হলো একটা ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম সরি, প্রত্যেকটা পয়েন্ট একটা ইকুইলিব্রিয়াম স্টেট রিপ্রেজেন্ট করে। স্টেটটা যদি ইকুইলিব্রিয়াম না হয়, তাহলে এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো কিন্তু আসলে ওয়েল ডিফাইন্ড হয় না। আচ্ছা, এটা নিয়েও একটু আলাপ আলোচনা করবো। তাহলে তোমার কোশ্চেনটা আগে অ্যান্সার করি। তো গতদিন যেমন ধরো আমি একটা অ্যাডায়াবেটিক প্রসেসের কথা বলতেছিলাম ফার্স্ট ল পড়ানোর সময়, যে যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটে যাওয়া সম্ভব একটা অ্যাডায়াবেটিক প্রসেসের মাধ্যমে। তো আমি একটা অ্যাডায়াবেটিক প্রসেস এঁকেছিলাম হলো, ধরো এরকম একটা কার্ভ দিয়ে এঁকেছিলাম অ্যাডায়াবেটিক প্রসেস, ঠিক আছে? তো এখানে টেকনিক্যালি আমি একটা ভুল করছি, ঠিক আছে? একটা মানে আমি একটা ঠিক জিনিস করি না, সেটা হলো সব ট্রানজিশনকে কিন্তু এরকম একটা স্টেট স্পেসে কার্ভ দিয়ে দেখানো সম্ভব না। আমি একটা স্টেট স্পেসে একটা কার্ভ দিয়ে দেখাচ্ছি, এটার মানে কি? আই এম অ্যাজিউমিং যে এই সিস্টেমটা, মানে আমার এই ট্রানজিশনের সময় এই 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 স্টেট গুলা পার করে করে যাচ্ছে। এই প্রত্যেকটা স্টেটই কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট, ঠিক আছে? একটা স্টেট স্পেসের ডায়াগ্রামে এরকম এইসব ডায়াগ্রামে একটা নাম আছে, এগুলোকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে। মেকানিক্যালে পোলাপাইন প্রবাবলি জানো, না জানলেও সমস্যা নেই। এগুলো কি ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে। তো আমি একটা ইন্ডিকেটর ডায়াগ্রামে একটা ট্রানজিশন তখনই আঁকতে পারবো যদি ওই ট্রানজিশনটা জাস্ট ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করেই যায়। ইন জেনারেল একটা ট্রানজিশন কিন্তু আসলে ইকুইলিব্রিয়াম স্টেট গুলো পার করে যায় না। ওকে, কারণ হলো তুমি যখন যেমন একটা গ্যাস ধরো অনেক ফাস্ট তুমি প্রেসার অ্যাপ্লাই করে এটাকে স্কুইজ করতেছো বা এক্সপ্যান্ড করতেছো, বা গতদিন যেরকম একটা এক্সাম্পল দিছিলাম যে একটা টেবিলের মধ্যে আমি হলো একটা ম্যাস ফ্রিকশন আছে টেবিলের মধ্যে, আমি ঘষাঘষি করতেছি। তো এইসব ক্ষেত্রে যেটা হয় যে তোমার ওই ওই ম্যাটেরিয়াল গুলার মধ্যে অনেক টার্বুলেন্ট ফ্লো হয়, এবং ভিসকাস ম্যাটেরিয়াল হইলে অনেক টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে, তারপর অনেক প্রেসার গ্রেডিয়েন্ট থাকে, অনেক কিছু মুভ করতে থাকে, ঠিক আছে?
এই কন্ডিশনগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন না। আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ডেফিনিশন ছিল যে একটা সিস্টেমের যে কোঅর্ডিনেট গুলা, ওই কোঅর্ডিনেট গুলা হলো টাইমের সাথে সাথে চেঞ্জ হতে পারবে না। ওকে, এখন এখানে টেকনিক্যালি একটা সাটেল সার্কুলারিটি আছে, আমি সাটেল সার্কুলারিটিটা পরে ক্লিয়ার করার ব্যবস্থা করব। যে আমি বলতেছি যে ইকুইলিব্রিয়াম স্টেট না হলে সবগুলো কোঅর্ডিনেট ডিফাইন না, আবার ইকুইলিব্রিয়াম ডিফাইন করতেছে এমন ভাবে যে সবগুলো কোঅর্ডিনেটের ওয়েল ডিফাইন্ড ভ্যালু নাই। তো এরকম কিছু কথাবার্তা বলতেছি। তো আপাতত ইকুইলিব্রিয়াম স্টেট মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে কোনো কিছু নড়াচড়া হচ্ছে না, বা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, সিস্টেমের কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ হইতেছে না। ঠিক আছে, এরকম কন্ডিশনকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলি। তো আমি যখন একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকতেছি, তার মানে আমি ডায়াগ্রামে একটা কার্ভ আঁকতেছি, তার মানে আমি বলে দিচ্ছি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যাচ্ছে। তো সব ট্রানজিশন কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট পার করে যাবে না, আর যেসব ট্রানজিশন ইকুইলিব্রিয়াম স্টেট পার করে যাবে না, ওইসব ট্রানজিশন এইরকম একটা কার্ভ দিয়ে কিন্তু দেখানো সম্ভব না। ঠিক আছে, এটা ভুল। এবং এরকম অনেক অনেক ট্রানজিশনই রিয়েল লাইফে থাকে যেগুলো আর কি ইকুইলিব্রিয়াম স্টেট পার করে যায় না, নন ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যায়, বা অনেক টাইমের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। তো ওইসব ট্রানজিশন এই কার্ভ দিয়ে দেখানো সম্ভব না। ওকে, এই কার্ভ দিয়ে দেখানো সম্ভব না, এটা লজিক না। ঠিক আছে, আমি গত লেকচারে আসলে নন ইকুইলিব্রিয়াম ট্রানজিশন গুলো প্রবাবলি কার্ভ দিয়ে দেখা ফেলছিলাম, এটা ভুল করছিলাম। ঠিক আছে, এইসব কার্ভ দিয়ে তখনই দেখানো যাবে ইফ এন্ড অনলি ইফ দ্যাট ট্রানজিশন পাসেস থ্রু স্টেটস হুইচ মানে হুইচ আর ইকুইলিব্রিয়াম স্টেটস, মানে ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যাইতে হবে। আচ্ছা, এবার হলো কোয়াজি স্ট্যাটিক ট্রানজিশনের ব্যাপার আছে। তো ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যদি যায়, মানে এই সেন্টেন্সটা টেকনিক্যালি একটা প্যারাডক্স বা একটা অক্সিমোরন বা আইরনি বা যাই বলো। ঠিক আছে, এটা হলো একটা কি বলবো, মানে নিজেই নিজে মিথ্যা। কারণ কি, ইকুইলিব্রিয়াম স্টেটের ডেফিনিশনই তো হইলো কোনো কিছু চেঞ্জ হইতে পারবে না। কোনো কিছু চেঞ্জ হতে পারবে না মানে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে বসে আছে, তার মানে ওই স্টেটেই বসে থাকবে। তুমি যতক্ষণ ধরে ওইটাকে অবজার্ভ করো, ওই স্টেটেই বসে থাকবে। তো তাইলে একটা সিস্টেম আসলে ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে কেমনে যাবে? মানে এটা তো একটা স্টেটে আইসে ওইখানে বসে যাওয়ার কথা। ওকে, মানে এই কনসেপ্টটা আসলে টেকনিক্যালি ফিজিক্যাল না বলতে যে মানে আমি ইকুইলিব্রিয়াম ডিফাইন করতেছি এমন ভাবে যে কোনো কিছু চেঞ্জ হবে না, তারপরে একটা প্রসেস ডিফাইন করতেছি এমন ভাবে যে একটা প্রসেস ডিফাইন করতেছে এমন ভাবে যে এটা ইকুইলিব্রিয়াম স্টেট পার করে করে যাবে। এটা তো মানে হচ্ছে না আর কি। ঠিক আছে, তো এখানে ফিজিসিস্টরা আর কি এইটা বলতে যেটা বুঝায় যে সিস্টেমটা এত বেশি স্লো ইভলভ করতেছে, এত বেশি স্লোলি ইভলভ করতেছে, মানে আমাদের একটা লিমিটিং কন্ডিশন নিতে হবে। ঠিক আছে, যে এই সিস্টেম যে প্রসেসটা, এই প্রসেসের এভলিউশন টাইম যদি টি হয়, ঠিক আছে, ইফ উই কনসিডার এ কেস যে টি টেন্ডস টু ইনফিনিটি, মানে আমরা এমন ভাবে এক্সটার্নাল প্যারামিটার গুলা অ্যাডজাস্ট করতেছি যাতে, মানে অ্যাডজাস্ট করতেছি বা করতে পারি যাতে এই স্টেট থেকে এই স্টেটে যাইতে ইনফাইনাইট পরিমাণ সময় লাগে। খালি ইনফাইনাইট পরিমাণ সময় লাগলেই হবে না, এবং ইনফাইনাইট পরিমাণ সময় লাগার ফলে এটার যে ইন্টারমিডিয়েট স্টেট গুলা থাকবে, এই স্টেট গুলা অলমোস্ট স্ট্যাটিক স্টেট থাকবে। ঠিক আছে, মানে ইট উইল বি ইনফিনিটেসিমালি ক্লোজ টু এ স্ট্যাটিক স্টেট। আচ্ছা, এটা একটু লিখি, মানে ইচ intermediate state is infinitesimally close to an equilibrium state. ঠিক আছে, মানে এবং we can make that মানে arbitrarily close, we can make each state arbitrarily close to an equilibrium state, কারণ এক্স্যাক্টলি ইকুইলিব্রিয়াম হয়ে গেল তো টেকনিক্যালি যেটা নড়তোই না আর কি। ঠিক আছে, তো এইটাও আসলে একটু ভেগ কথাবার্তা। ঠিক আছে, মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে একটু ভেগনেস আছে আর কি। তো আইডিয়াটা বুঝতেছো যে জিনিসটা এমন ভাবে নড়তেছে যাতে অলমোস্ট নড়ছেই না এরকম। তো উই ক্যান কনসিডার ইট অ্যাজ অ্যান অলমোস্ট ইকুইলিব্রিয়াম স্টেট, এবং তুমি একটা ইকুইলিব্রিয়াম স্টেটের যত কাছাকাছি চাও, অবশ্যই ইউ অলসো নিড এ মেজার অফ কাছাকাছি বলতে কি বোঝায়। ঠিক আছে, কাছাকাছি বলতে বোঝায় যে একটা ইকুইলিব্রিয়াম স্টেটের যে কোঅর্ডিনেট গুলো আছে ওই, আর এখন সিস্টেমের যে কোঅর্ডিনেট গুলো আছে ওই কোঅর্ডিনেট গুলো আর ইকুইলিব্রিয়াম স্টেটের কোঅর্ডিনেট গুলো অনেক কাছাকাছি। এখন এরকম একটা অবস্থা যে সিস্টেমটা অলমোস্ট চেঞ্জ হচ্ছে না, এরকম একটা এইভাবে যদি প্রসেসটা চলে,
তো তাই তখন আমরা ওই 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 প্রসেসটাকে কোয়াজিস্ট্যাটিক বলি। আচ্ছা, তো তুমি এখন যে এক্সাম্পলটা দিলা যে একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে এটাকে কোয়াজিস্ট্যাটিক প্রসেস বলা যাবে নাকি না? না, এটা লাস্ট দিন আপনি বলেছিলেন যে না এটা সম্ভব না, কারণ হচ্ছে একটা মানে ফাইনাইট স্পিড আছে, সেটা জিরো না। মানে এটা লাস্ট এই দিন পার্টিকুলার পিক কোঅর্ডিনেট আমরা ইউজুয়ালি ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে কোঅর্ডিনেট বলি হলো পজিশন আর মোমেন্টাম বা পজিশন আর ভেলোসিটি ধরতে পারি, ধরলাম ফেজ স্পেস আর কি, ফেজ স্পেস যেটা, হ্যাঁ রাইট, ফেজ স্পেসে পজিশন আর মোমেন্টাম ধরি। তো আমি আপাতত পজিশন আর ভেলোসিটি ধরে নিলাম এই পার্টিকুলার স্টেট। তো এই দুইটা কোঅর্ডিনেট কি একটা পার্টিকেল যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকে তাহলে এই দুইটা কোঅর্ডিনেট কি টাইমের সাথে ফিক্সড নাকি টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে? বিটা ফিক্সড কিন্তু এক্সটা কিন্তু ফিক্স না। হ্যাঁ সেটাই। তাইলে এটা আসলে স্ট্যাটিক না। না ভাই, যদি এখানে একটা ফোর্সের ইন্টারঅ্যাকশন থাকে, সে ফোর্স থাকলেও যদি মানে তোমার মেজার এইটাই, অথবা যদি ধরেন ভাই যেমন আপনি এক্সাম্পলটা দিয়েছিলেন যে পোটেনশিয়াল হিসেবে, পোটেনশিয়াল মানে কিন্তু সেখানে আবার পোটেনশিয়াল থাকলে কিন্তু সেখানে ফোর্স আছে। হ্যাঁ ফোর্স আছে। কোয়াজিস্ট্যাটিক প্রসেসে যে ফোর্স থাকা যাবে না সেটা না। কোয়াজিস্ট্যাটিক প্রসেসের মানে হলো যে সিস্টেমের যে কোঅর্ডিনেট গুলা ওই মানে কোয়াজিস্ট্যাটিক কি বলতেছি, ইকুইলিব্রিয়ামের ডেফিনিশন হলো একটা সিস্টেমের কোঅর্ডিনেট গুলা টাইমের সাথে সাথে চেঞ্জ হতে পারবে না। কোয়াজিস্ট্যাটিক প্রসেস হলো একটা প্রসেস যেখানে একটা সিস্টেম শুধু ইকুইলিব্রিয়াম স্টেট পার করেই যায়। ঠিক আছে, দুইটা ডিফারেন্স বুঝতেছো? ইকুইলিব্রিয়ামের ডেফিনিশন হলো যে কোঅর্ডিনেট গুলো টাইমের সাথে চেঞ্জ হতে পারবে না, আর কোয়াজিস্ট্যাটিক প্রসেসের ডেফিনিশন হলো যে একটা প্রসেস যেখানে একটা সিস্টেম শুধু ইকুইলিব্রিয়াম স্টেট পার করে যাচ্ছে। আচ্ছা মানে বুঝতে পারছি, মানে ওকে। আচ্ছা, এখন ফোর্স থাকলে কি হবে? যেমন কথার কথা যে আমি ধরো একটা বডি আছে, এটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ইট হ্যাজ সাম মাস m, এটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই সাইড থেকে F, এই সাইড থেকে F। আর এই বডির ধরো কোঅর্ডিনেট হলো, আমি একেবারে ক্লাসিক্যাল মেকানিক্স করতেছি, ধরছি টেম্পারেচার বলে কিছু নাই, তো x আর v, নাইলে টেম্পারেচার ধরা লাগতো, আপাতত x আর v ধরি। তো এই দুইটা ফোর্স যদি সমান হয় তাহলে কি এই x আর v টাইমের সাথে সাথে চেঞ্জ হবে? না, হবে না। না, একটা কন্ডিশন আছে যে এটা মানে देयर इज আ কন্ডিশন যে এটা যদি আগে থেকেই কোন একটা ভেলোসিটি ইনিশিয়াল কন্ডিশন লাগবে। হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশন হলো ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা, যদি তাই হয় তাহলে x আর v কি সময়ের সাথে সাথে চেঞ্জ হবে? না চেঞ্জ হবে না। তো থার্মোডাইনামিক্যালি আমরা বলবো যে দি সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওকে। তো তো এখানে এই সিস্টেমে দেখো, এই সিস্টেমের উপর কিন্তু ফোর্স আছে, দুইটা ফোর্স আছে, কিন্তু এই সিস্টেমের কিন্তু কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে না। তো তুমি বলতে পারো যে তাইলে ভাই এখন দুইটা ফোর্স আছে কিন্তু দুইটা তো একটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে। তো এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট দ্যাট ইজ দা ডেফিনিশন অফ ইকুইলিব্রিয়াম, যে ফোর্স থাকা যাবে না যে তা না, কিন্তু ফোর্স গুলো এমন ভাবে মানে সব ফোর্স একজনকে ব্যালেন্স করে ফেলতে হবে। ঠিক আছে, যেমন আমরা যে রিভার্সিবল আমরা যে ওয়ার্কে বলি যে আমাদের একটা ফ্লুইডের উপর যখন ওয়ার্ক করি ডিডব্লিউ লেখার কথা আসলে পি এক্সটার্নাল ডিভি। ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়াল ওয়ার্কের ডেফিনিশন। যদি কোয়াসিস্ট্যাটিক প্রসেস হয় তাহলে প্রত্যেক মোমেন্টে এক্সটার্নাল প্রেসার আর ইন্টারনাল প্রেসার ব্যালেন্স হইতে হবে, রাইট? যদি ব্যালেন্স না হয় তাহলে তো যেটা বললাম যে সিস্টেমের মধ্যে তো অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু করবে, তখন ওইটার কোয়াজিস্ট্যাটিক থাকবে না, ওইটা ফার ফ্রম ইকুইলিব্রিয়াম প্রসেস হয়ে যাবে। ওকে, তো যদি কোয়াজিস্ট্যাটিক হয় ইন দ্যাট কেস অ্যান্ড ওনলি ইন দ্যাট কেস এই এক্সটার্নাল প্রেসারটা কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি, এটা কিন্তু সিস্টেমের প্রেসার না। ঠিক আছে, এখানে একটা ডিফারেন্স বুঝতে হবে। এই এক্সটার্নাল প্রেসার আমি নিজের ইচ্ছা মতো বাইরে থেকে টিউন করতে পারি, বাট ফর এ কোয়াজিস্ট্যাটিক প্রসেস আসলে এই এক্সটার্নাল প্রেসার আর ইন্টারনাল প্রেসারটাকে ব্যালেন্স হইতে হবে। যদি ব্যালেন্স হয় তাইলেই আমি এই ডিডব্লিউ কে মাইনাস পিডিবি লিখতে পারবো, যেখানে এই পিটা হলো ইন্টারনাল প্রেসার আর এইটা হলো এক্সটার্নাল প্রেসার। ওকে, মানে ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টারনাল প্রেসার টাইমস ডিবি, মানে মাইনাস সাইন থাকবে একটা, এটা তখনই লেখা যাবে যদি এক্সটার্নাল প্রেসার আর ইন্টারনাল প্রেসার ব্যালেন্স হয়, এবং ইকুইলিব্রিয়াম হইতে হলে এক্সটার্নাল ইন্টারনাল প্রেসার ব্যালেন্স হইতেই হবে। মানে আমাদের যখন থার্মোডাইনামিক্স শেখানো হয় ধরো স্কুল কলেজে বা ইনফ্যাক্ট ভার্সিটিতেও, সবাই আর কি ধরে নেয় ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিবি, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট কোয়াজিস্ট্যাটিক প্রসেসেস। ঠিক আছে, এটা একটা ইনহেরেন্ট এবং মেজর একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন থাকে আমাদের ট্রিটমেন্ট গুলাতে যে সবাই কোয়াজিস্ট্যাটিক প্রসেস নিয়ে কথা বলে, বাট কোয়াজিস্ট্যাটিক প্রসেস ইজ নট দ্য অনলি প্রসেস। ইনফ্যাক্ট মানে আমরা যে ফার্স্ট ল যে নিয়ে যখন গত লেকচারে কথা বলতেছিলাম, আমরা কিন্তু কোয়াজিস্ট্যাটিক প্রসেস নিয়ে কথা বলি নাই, আমরা একটা জেনারেল অ্যাডায়াবেটিক প্রসেস নিয়ে কথা বলতেছিলাম।
এবং একটা জেনারেল অ্যাডিয়াবেটিক প্রসেস কোয়াজিস্ট্যাটিক হইতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের যে অ্যাজাম্পশনটা ছিল যে কোনো এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া সম্ভব, যদি জাস্ট কোয়াজিস্ট্যাটিক অ্যাডিয়াবেটিক প্রসেস কনসিডার করো তাহলে যে কোনো এক স্টেট থেকে যে কোনো এক স্টেটে যাওয়া সম্ভব না। ওকে, if you consider quasi-static and non-quasi-static processes, only then you can say that you can go from one state to another using an adiabatic process. বুঝাতে কি পারছি? জি ভাই, আপনি তো একটা কথা বলছেন যে রিভার্সিবল অথবা রিভার্সিবল হইতে পারে, নাও হইতে পারে অ্যাডিয়াবেটিক প্রসেস যখন বলতেছিলেন ফার্স্ট ল, তো রিভার্সিবল সেখানে তো কোয়াজিস্ট্যাটিক এর সাথে কানেকশন হয়ে যায় আর কি। আমরা এই রিলেশনগুলো যখন লিখি, ধরো DW = PdV, বা আমরা সামনে দেখবো যে DQ = TdS আসবে, এবং আমরা যে বিভিন্ন থার্মোডাইনামিক পোটেনশিয়াল ডিফাইন করি, ধরো কিছু দেখবো হেলমহোল্টজ ফ্রি এনার্জি আসবে, গিবস ফ্রি এনার্জি আসবে, এটসেট্রা এটসেট্রা। এই যে রিলেশনগুলো লিখে, এই সবই কিন্তু লিখে আসলে কোয়াজিস্ট্যাটিক বা রিভার্সিবল প্রসেস কনসিডার করে। কিন্তু এটা আমাদের মাথায় রাখা দরকার যে একটা জেনারেল থার্মোডাইনামিক প্রসেস কিন্তু কোয়াজিস্ট্যাটিক না। ইনফ্যাক্ট রিয়েল লাইফে আসলে কোনো প্রসেসই কোয়াজিস্ট্যাটিক না। অনেক প্রসেস আসলে এত স্লো আগায়, বা এখানে আমরা রিল্যাক্সেশন টাইম নামে একটা জিনিস ব্যবহার করি যে রিয়েল লাইফ প্রসেসের ক্ষেত্রে, যে একটা রিয়েল লাইফ প্রসেস নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাইতে কতটুকু সময় লাগতে পারে, ওই সময়টার একটা মেজার হলো আমরা বলি যে রিল্যাক্সেশন টাইম। তো এরকম অনেক সিস্টেম থাকে যেসব সিস্টেমের রিল্যাক্সেশন টাইম অনেক কম। ঠিক আছে, তো সেই সব সিস্টেমের প্রসেসগুলোকে আমরা অলমোস্ট কোয়াজিস্ট্যাটিক হিসাবে ধরে নিতে পারি, কিন্তু দ্যাট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। ওকে, যেহেতু রিল্যাক্সেশন টাইমগুলো কম, আমরা ওইগুলোকে অলমোস্ট কোয়াজিস্ট্যাটিক ধরে নিতে পারি। তবে স্পিকিং ইন এ ম্যাথমেটিক্যাল সেন্স আর কি, রিগোরাসলি ম্যাথমেটিক্যাল সেন্সে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে পিওরলি কোয়াজিস্ট্যাটিক প্রসেস বলে কোনো কিছু নেই। ভাই রিল্যাক্সেশন টাইম আর রেসপন্স টাইম দুটো কি সেম জিনিস? জানি না আসলে, রেসপন্স টাইমের ডেফিনিশন আমি জানি না, সো আমি কোনো কমেন্ট করব না। রেসপন্স টাইম হচ্ছে ওই যে মেজারমেন্ট থিওরি পড়ছেন না ভাইয়া? মেজারমেন্ট থিওরিতে আপনার হচ্ছে অ্যাকুরেট রিডিং এর 95% মেবি যদি যেতে পারে, সেটাই হচ্ছে রেসপন্স টাইম আর কি, কোন একটা ডিভাইসের। পড়ি নাই আমি। অন্য কেউ কি জানো যে রেসপন্স টাইম কি? আচ্ছা, আমি যেহেতু জানি না, আমি জিনিসটা নিয়ে কমেন্ট করলাম না আর কি। প্রবাবলি দুইটা সেম জিনিস না, রিল্যাক্সেশন টাইম আর রেসপন্স টাইম প্রবাবলি সেম জিনিস না। রিল্যাক্সেশন টাইম হলো মানে একটা সিস্টেমের রিল্যাক্স হতে কত সময় লাগে। রিল্যাক্স হতে বলতে মানে সিস্টেমটা নড়াচড়া করতেছে বা ভিতরে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তো এমন একটা স্টেটে চলে যাবে যখন ভিতরে চেঞ্জ গুলা হবে না আর কি, মানে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে চলে যাবে। মানে একটা সিস্টেম ইকুইলিব্রেট হতে কত সময় লাগে, ওটাকে রিল্যাক্সেশন টাইম বলে। আচ্ছা ভাই, তাহলে আমি एग्जांपल দেই তাহলে রেসপন্স টাইমে। সেটা হচ্ছে ধরেন আপনার পানি হচ্ছে গরম আছে 100 ডিগ্রি সেলসিয়াসে, তো আপনার কাছে একটা থার্মোমিটার আছে। তো থার্মোমিটার যদি আপনি পানিতে ডুবান তাহলে কিন্তু সেটা সাথে সাথে 100 রিডিং দেখাবে না, তাই না? সেটা একটা বিল্ড আপ টাইম আছে, তাই না? তো ওই বিল্ড আপ টাইমটাকে বলা হয় রেসপন্স টাইম আর কি। আচ্ছা আচ্ছা, সো আপনার কথার সাথে এটার একটু মিলতেছে আর কি, তাহলে ইকুইলিব্রিয়ামে চলে আসে আর কি পানিটার সাথে। জি 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 আচ্ছা, জি জি, এইটাই মিল লাগতেছিল কথাগুলো। যদি ইন দ্যাট সেন্স আমার মনে হয় হ্যাঁ, দুইটা কাইন্ড অফ সেম, রেসপন্স টাইম আর রিল্যাক্সেশন টাইম। আমার তো তুমি যে ডেফিনিশনটা দিচ্ছ বা যে সিনারিওটা বললো, ওই সিনারিওতে আমার দুইটাকে সেমই মনে হচ্ছে। আমার কাছে সেম লাগছে আর কি, তাই আমি আর কি কোশ্চেনটা রেজ করলাম। আচ্ছা ঠিক আছে। তো গতদিন আর কি কোয়ান্টিটেটিভ প্রসেসে আরেকটা एग्जांपल দিয়েছিলাম যে আমি যদি মাটি থেকে একটা ব্লক উঠাই ফর টু সাম সার্টেন হাইট, তাহলে কতটুকু কাজ করা লাগবে, এটা আমরা কেমনে মেজার করি? আমরা বলি যে এই জিনিসটাকে উপরে এমজি ফোর্স দিব, এমজি ফোর্স দিয়ে যদি এইচ ডিসটেন্স যাওয়া লাগে তাহলে হলো এটার উপর ওয়ার্ক করবে এমজিএইচ, এবং এটা হলো এটা পোটেনশিয়াল এনার্জি। তো গতদিনই বলেছিলাম যে আমি যদি উপরের দিকে এমজি ফোর্স দিই, এটার উপর তো অলরেডি নিচের দিকে এমজি ফোর্স আছে, তো এটা তো নড়ারই কথা না, তাহলে ডিসপ্লেসমেন্টটা হইতেছে কেমনে? তো আমাদের যেটা করতে হবে যে এমজি প্লাস এপসাইলন একটা ফোর্স দিতে হবে, এবং উই হ্যাভ টু টেক দ্য লিমিট এপসাইলন টেন্ডস টু 0। ঠিক আছে, তো যদি এপসাইলন টেন্ডস টু 0 লিমিটটা নেই, ইন দ্য লিমিটিং কেস আমার কি হবে, যদি এপসাইলন টেন্ডস টু 0 হয় তাহলে অ্যাট এভরি মোমেন্ট সিস্টেমটা কাইন্ড অফ নড়বেই না, রাইট? বুঝতেছো? জি ভাই, এটা বুঝা গেছে। যে সিস্টেমটা অলমোস্ট স্ট্যাটিক অবস্থা, মানে স্ট্যাটিক অবস্থা পার করে করে যাচ্ছে, যদিও ওই তো আবার রিগোরাসলি স্ট্যাটিক অবস্থা পার করে করে যাওয়ার তো কোনো মিনিং নাই, মানে স্ট্যাটিক থাকলে পার করে যাবে কেমনে, জিনিসটা তো নড়বেই না। বাট ইউ আর গেটিং দ্য আইডিয়া, যে ইনটিউশনটা কাইন্ড অফ এরকম যে আমরা একটা নন স্ট্যাটিক প্রসেস নিব, নন স্ট্যাটিক প্রসেস নিয়ে ওই নন স্ট্যাটিক প্রসেসের মধ্যে যে এক্সটার্নাল প্যারামিটার গুলো আমরা অ্যাপ্লাই করতেছি, যেমন এখানে এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি এমজি প্লাস এপসাইলন, আমরা এক্সটার্নাল ফোর্স গুলা একটা লিমিটিং কেস নিব, যে লিমিটিং কেসে হইলো যে আমি এক্সটার্নাল ফোর্স গুলা উইল বি ইনফিনিটেসিমালি গ্রেটার বা ইনফিনিটেসিমালি ডিফারেন্ট ফ্রম ইন্টারনাল ফোর্স। তো ওই লিমিটিং কেসে যদি দেখা যায়
যে আমার সিস্টেমটা অলমোস্ট স্ট্যাটিক অবস্থা পার করে করেই যাচ্ছে, তখন আমরা ওই প্রসেসটাকে কোয়াসি স্ট্যাটিক বলি। ঠিক আছে, কোয়াসি স্ট্যাটিক মানে ফলস স্ট্যাটিক। ঠিক আছে, নামের মধ্যেই আছে কোয়াসি। এটার মানে হলো যে অ্যাকচুয়ালি স্ট্যাটিক না, কিন্তু অলমোস্ট স্ট্যাটিক, মানে ধরা যায় আর কি স্ট্যাটিক এরকম। ওকে, তো এটা ছিল একটা আলাপ। ভাই দুইজনের কোয়েশ্চেন আছে ভাই। হ্যাঁ, কি কোশ্চেন? আচ্ছা, আমি তো খেয়াল করতেছি না চ্যাট। ভাই দুইজন হ্যান্ড রেজ করছে আর কি। ভাই আমি একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই একটা কথা বললেন না যে হচ্ছে গিয়ে কোয়াসিস্ট্যাটিক প্রসেস দিয়ে আমি যে সকল ধরনের প্রসেসে রিচ করতে পারবো না, তো কিন্তু আমি অ্যাডিয়াবেটিক প্রসেস আর হ্যাঁ শুধু অ্যাডিয়াবেটিক কি ওটা? অ্যাডায়াবেটিক্যালি সব সব স্টেটে রিচ করতে পারবো না, বাট ইফ ইউ কনসিডার অ্যাডায়াবেটিক প্লাস নন অ্যাডায়াবেটিক প্রসেসেস, তাইলে কোয়াসিস্ট্যাটিক্যালি যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটে যাওয়া ও সম্ভব। আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে। যদি তুমি খালি অ্যাডায়াবেটিক্যালি যাইতে চাও একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, মানে একটা স্টেট থেকে যে কোনো স্টেটে যাইতে চাও অ্যাডায়াবেটিক্যালি, তাহলে খালি কোয়াসিস্ট্যাটিক দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা, মানে আমি ধরেন হচ্ছে গিয়ে কোয়াসিস্ট্যাটিক্যালি আমি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্লাস আইসোথার্মাল প্রসেস দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে তো সম্ভব। মানে কেবলমাত্র কোয়াসিস্ট্যাটিক প্রসেস দিয়ে কি যাওয়া সম্ভব একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে? অ্যাডায়াবেটিক আর আইসোথার্মাল কোয়াসিস্ট্যাটিক্যালি অ্যাডায়াবেটিক, হ্যাঁ আইসোথার্মাল প্রসেস কোয়াসিস্ট্যাটিক হইতে পারে এবং অ্যাডায়াবেটিক প্রসেসও কোয়াসিস্ট্যাটিক হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে কি বিষয়টা এরকম যে কোয়াসিস্ট্যাটিক প্রসেসে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবো, এটুকু তো তাহলে ঠিক আছে। Yes, হ্যাঁ, আচ্ছা ঠিক অ্যাডায়াবেটিক্যালিও আছে। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবা এবং কোয়াসিস্ট্যাটিক্যালিও যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবা, বাট কিন্তু দুইটা ডিফারেন্ট কেস। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ আচ্ছা। মানে আমাদের আর কি ডিভিশনটা এরকম, প্রসেসের ডিভিশনটা এরকম হইলো, প্রসেসের ডিভিশনটা হলো একটা হলো অ্যাডায়াবেটিক আর নন অ্যাডায়াবেটিক বলে, বা এটা একটা ভারী কি নাম আছে, ডায়াথার্মাল। অ্যাডায়াবেটিক প্রসেস মানে ডায়াথার্মাল ওয়াল আর ডায়াথার্মাল প্রসেস আর কি। দাঁড়াও, একজন ডিসকর্ডে মেসেজ দিয়েছে, আমি একটু, আচ্ছা কেউ একটু রিপ্লাই দিয়ে আসো তো। আচ্ছা, একটা হলো অ্যাডায়াবেটিক প্রসেস আর ডায়াথার্মাল প্রসেস এইটা, আর আরেকটা হলো কোয়াজিস্ট্যাটিক আর নন কোয়াজিস্ট্যাটিক, বা আমরা বলতে পারি রিভার্সিবল আর ইরিভার্সিবল। ঠিক আছে, তো দুইটা দুইটা দুই ধরনের কাজ। অ্যাডায়াবেটিক প্রসেস হইলো যে একটা অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে রেখে তুমি সিস্টেমের উপর খালি কাজ করতে পারবা। ওকে, সিস্টেমের উপর খালি কাজ করতে পারবা, কাজ ছাড়া আর কিছু করতে পারবা না। দ্যাট ডাজ নট মিন যে কাজ করলে সিস্টেমটাকে হিট করা সম্ভব না। ওই তো যেটা বললাম, ফ্রিকশন এক্সাম্পলটা দিলাম, যদি ফ্রিকশন কাজ করে সিস্টেমটার মধ্যে, তাহলে সিস্টেমটা কিন্তু গরম হবে, কিন্তু আমরা ওইটাকে হিটিং বলি না। ঠিক আছে, এই একটা ডিস্টিংশন মাথায় রাখা দরকার, যে তুমি একটা সিস্টেমকে ঘষাঘষি করতে, এরকম একটা ঘষাঘষি করতেছো বা একটা টারবাইন ঘোরাইতেছো, সাম ভিসকোসিটি আছে তোমার ফ্লুইডের মধ্যে, বা কিছু একটা ফ্রিকশন কাজ করতেছে, সিস্টেমটা গরম হচ্ছে, মানে টেম্পারেচার রাইজ করতেছে, কিন্তু ওই জিনিসটাকে কিন্তু আমরা হিটিং বলবো না। ঠিক আছে, আমরা যদি অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে রেখে এরকম নাড়াচাড়া করি, ওই জিনিসটাকে কিন্তু আমরা হিটিং বলবো না। যদিও টেম্পারেচার রাইজ করতেছে ইন্টারনালি, ওটাকে আমরা হিটিং বলবো না, ওটাকে আমরা ওয়ার্কই বলবো। কারণ কি? কারণ এই যে ঘষাঘষি করতেছো, ঘষা করার জন্য, এই ঘষাটা দেওয়ার জন্য তোমার কি করা লাগছে, তোমার এই এই ধরো এই একটা ব্লক আছে, এটাকে ঘষা দিতেছো, এখানে তো একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, রাইট? একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, তো তোমাকে ঘষাটা দিতে হইলে ওই ফ্রিকশন ফোর্সকে ওভারকাম করতে হবে, মানে তোমাকে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। ওই ফোর্সের জন্য তারপরে ওই ফোর্সের জন্য তুমি করেসপন্ডিং ওয়ার্কও ক্যালকুলেট করতে পারবা, যে এই জিনিসটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, ওইখান থেকে তুমি হলো এফডিএস দিয়ে ওয়ার্কও ক্যালকুলেট করতে পারবা। তো আমরা ওই ওয়ার্কটা ক্যালকুলেট করে ওইটাকে তাইলে ওয়ার্কই করছি, আমরা বলবো যে ওয়ার্কই করেছি। ঠিক আছে, এবং তারপরে আমরা হইলো হিটটা ডিফাইন করেছিলাম হলো গতবার, যে আমরা হলো এরকম অ্যাডায়াবেটিক প্রসেসে এনার্জি ডিফাইন করে তারপর একটা জেনারেলাইজ প্রসেস, যে তোমার অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে না রেখে যদি কোনো প্রসেস করি, তাহলে এনার্জি ডিফারেন্স আর ওয়ার্ক, এই দুইটা এনার্জি চেঞ্জ আর ওয়ার্কের ডিফারেন্স থেকে আমরা হিট ডিফাইন করেছিলাম। ওকে, তো তুমি যদি বাইরের থেকে নাড়াচাড়া করে যাই কিছু করো, ইন্টারনালি যা হোক, এটা যাই মরুক গিয়া যাই হোক, সমস্যা নেই, ইন্টারনালি এটা ফ্রিকশন হোক, ভিসকোসিটি হোক, জিনিসপত্র নড়াচড়া হোক, কেমিক্যাল রিয়াকশন হোক, যাই হোক, তোমাকে যদি এক্সটার্নালি কোনো কাজ করা লাগে, ঠিক আছে, ওইটা ইন্টারনাল সিস্টেমের ভিতরে যে যাই হোক না কেন, আমরা ওটাকে কাজই বলবো। ওকে, ওটাকে ওয়ার্কই বলবো। তো এটা ছিল আমাদের অ্যাডায়াবেটিক আর ডায়াথার্মাল প্রসেস এইটা। আর আরো দুই ধরনের প্রসেস নিয়ে কথা বলছেন, সেটা রিভার্সিবল আর ইরিভার্সিবল। রিভার্সিবল আর ইরিভার্সিবলের ডেফিনিশনটা হলো যে আমি যদি সিস্টেমের, আমি যে এক্সটার্নাল প্যারামিটার গুলাকে অ্যাডজাস্ট করে সিস্টেমটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছি,
এক্সটার্নাল প্যারামিটার গুলাকে যদি আমি একটু মানে ইনফিনিটেসিমালি চেঞ্জ করে ওই প্রসেসটাকে রিভার্স করতে পারি নাকি, ঠিক আছে, বা আমার মানে এনভায়রনমেন্টের সিস্টেমকে একই সাথে ইনিশিয়াল স্টেটে ফেরত আনা সম্ভব নাকি, ওইভাবে আমরা আর কি রিভার্সিবল ডিফাইন করেছিলাম। তো দুইটা আর কি ডিস্টিংক্টলি ডিফারেন্ট থিংস। আমাদের অ্যাডায়াবেটিক মানে এই ডিস্টিংশনটা লাগে হইলো তোমার ফার্স্ট ল এর জন্য এই দুইটা প্রসেসের ডিস্টিংশন লাগে, আর এই দুইটা প্রসেসের ডিস্টিংশন লাগে হলো সেকেন্ড ল এর জন্য। তো গতদিন তো এই দুইটা প্রসেস কি ধরনের এটা নিয়ে কথা বলছি, তো আজকে আর কি আরো ডিটেইলসে আলোচনা করব এইটা। আর কি কোশ্চেন ছিল কোনো? ভাই আমরা এই যে এটাকে কোয়াসি স্ট্যাটিক প্রসেসে যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে যাইতে পারি, মানে এইটার কি প্যাথটাও আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, নাকি প্যাথ হচ্ছে আপনার ওই ইয়া করে যাইতে হবে? যদি কোয়াসি স্ট্যাটিক প্রসেস হয় তাহলে প্যাথটা তুমি কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, ওকে ওকে ভাই। কোয়াসি স্ট্যাটিক প্রসেসে প্যাথটা কন্ট্রোল করা যাবে না, কারণ কোয়াসি স্ট্যাটিক প্রসেসে তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রসেসটা চালাতে হবে। ওই যে যেটা বললাম যে সব সময় ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স গুলা ব্যালেন্সড অবস্থায় রাখতে হবে। আর কোয়াসি স্ট্যাটিক প্রসেসে হিট ইন্ট্রোডিউস করতে হইলে তোমাকে এমন একটা বডির সাথে কন্ট্যাক্টে আনতে হবে যে বডি টেম্পারেচার আর তোমার সিস্টেমের টেম্পারেচার সেম। ফাইনাইট টেম্পারেচার গ্রেডিয়েন্ট দিয়ে হিট ট্রান্সফার করাইলেও ওটা কোয়াসি স্ট্যাটিক থাকবে না, ইন্টারনাল টেম্পারেচার গ্রেডিয়েন্টের মধ্যে অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু করবে, ঠিক আছে। তো খুবই কেয়ারফুলি প্রসেসটাকে চালাইতে হবে কোয়াসি স্ট্যাটিক করতে হইলে, মানে তোমাকে একটা নিয়ম মেনে চালাতে হবে। এবং ওই নিয়মটা কি হবে ওটা আর কি যে সিস্টেমের উপর প্রসেসটা চালাবা ওই সিস্টেমের প্রপার্টির উপর ডিপেন্ড করবে ডেফিনেটলি, ঠিক আছে। যে তোমার যে ইকুয়েশন অফ স্টেট যেটা ছিল ওইটার উপর ডিপেন্ড করবে যে এই প্রসেসটা কেমনে চালাতে হবে। তো কোয়াসি স্ট্যাটিক প্রসেস ওই একটা নিয়ম মেনে চালাতে হবে, তুমি নিজের ইচ্ছা মতো চালাতে পারবে না। অ্যাডায়াবেটিক প্রসেস নিজের ইচ্ছা মতো চালাতে পারবা, ওকে। নন অ্যাডায়াবেটিক প্রসেসও টেকনিক্যালি নিজের ইচ্ছা মতো চালাতে পারবা। এই দিস টু ক্লাস অফ প্রসেসেস নিজের ইচ্ছা মতো চালানো যাবে। ইনফ্যাক্ট ইরিভার্সিবল প্রসেসও তো আসলে নিজের ইচ্ছা মতোই হয় সিস্টেমে, ওটা তো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, বাট কোয়াসি স্ট্যাটিক প্রসেসের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। আর কি অ্যাডায়াবেটিক, রিভার্সিবল, অ্যাডায়াবেটিক, আচ্ছা এটা নিয়ে কথা বললাম। ইকুইলিব্রিয়াম নিয়ে, আচ্ছা গতদিন হলো ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলেছিলাম, মানে হ্যাঁ। তো গতদিন আমাদের জিরোথ ল শুরু করেছিল। আচ্ছা আমাদের স্কুল কলেজে হইলো জিরোথ ল কেমনে পড়াইলো হইতো, আমার যেটা যতটুকু মনে পড়ে যে বলা হইতো যে এ আর বি এর টেম্পারেচার যদি সেম হয় আর বি আর সি এর টেম্পারেচার যদি সেম হয় তাহলে এ আর সি এর টেম্পারেচার সেম। তো দিস ইজ এ মানে এটা আসলে জিরোথ ল, এটাকে জিরোথ ল স্টেটমেন্ট বলাটাই আর কি জিরোথ ল এর জন্য একটা অপমান, কারণ দিস ইজ এ হোপলেসলি সার্কুলার স্টেটমেন্ট। কারণ তোমার টেম্পারেচার ডিফাইন করার জন্যই একটা ইয়া লাগে, মানে ইকুইলিব্রিয়াম লাগে, ইকুইলিব্রিয়াম থেকে আর কি টেম্পারেচার ডিফাইন করা লাগে। তো অ্যাকচুয়াল জিরোথ ল হলো ইকুইলিব্রিয়াম দিয়ে আসে, যে এ আর বি যদি ইকুইলিব্রিয়ামে থাকে আর বি আর সি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাইলে এ আর সি ইকুইলিব্রিয়ামে থাকবে। জিরোথ ল এর স্টেটমেন্টে কোথাও টেম্পারেচার শব্দটা ব্যবহার করা যাবে না, কারণ টেম্পারেচার আমরা ডিফাইন করি জিরোথ ল ব্যবহার করে। ভাইয়া বইয়ের ডেফিনেশনে কিন্তু ভাইয়া তাপীয় সাম্যাবস্থা লেখা থাকে ভাইয়া, টেম্পারেচার লেখা থাকে না কিন্তু। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম লেখা থাকে। হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা এইভাবে লেখা থাকে বইতে। আচ্ছা, আমাদের ইন্টারের বই কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম লেখা ছিল? আমার এক্স্যাক্টলি আমার যতদূর মনে পড়ছে টেম্পারেচার শব্দটা তো লেখা ছিল মনে। আচ্ছা আমি ভুলে যেতে পারি, অনেকদিন আগে কয়েকদিন আগে একটি স্টুডেন্টরে পড়াইছি তো তাই ও খেয়াল আছে। আচ্ছা ঠিক আছে ও ঠিক আছে, তাইলে ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম লেখা থাকলে ঠিক আছে। ওকে, আমি তো 10 বছর আগে পড়ছিলাম, তাও ইশাক স্যারের বই থেকে পড়ছিলাম, কি সব আমার মনেও নেই ভালো মতো। আচ্ছা হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম লেখা থাকলে ঠিক আছে। তো আমরা ইকুইলিব্রিয়াম থেকে তারপর টেম্পারেচার ডিফাইন করি। তো টেম্পারেচার হলো আমাদের এমন একটা ফাংশন যে, এবং এটা এক এক সিস্টেমের জন্য এক এক রকম ফাংশনের নেচারটা এক এক রকম হবে। তো দুইটা সিস্টেমের ওই ফাংশনের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে ওই দুইটা সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, মানে ইকুইলিব্রিয়াম স্যাটিসফাই করে আর কি, মানে ওই ফাংশনটা দেখে বলে দেওয়া সম্ভব যে ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি না, এরকম একটা ফাংশন। তো এটা ছিল। আর আচ্ছা আরেকটা ছোট জিনিস বলা দরকার, সেটা হলো যে আচ্ছা আমি ইকুইলিব্রিয়াম ডিফাইন করছি কেমনে? ইকুইলিব্রিয়াম ডিফাইন করছিলাম হলো যে একটা সিস্টেমের এমন একটা অবস্থা যে অবস্থায় ওই সিস্টেমের যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, সেটাকে আমি ইকুইলিব্রিয়াম বলছিলাম। তো আমি যদি ইকুইলিব্রিয়ামকে এইভাবে ডিফাইন করতে চাই
তাইলে আমার অবশ্যই এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বলতে কি বুঝি, এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশন লাগবে। এটা কি বুঝছো সবাই? মানে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটের ডেফিনিশন আবার যদি ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা ব্যবহার করি, তাহলে তো আবার সেই সার্কুলার আর্গুমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। ওকে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো যে একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে আসলে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট জিনিসটা ওয়েল ডিফাইন্ড না। সবগুলো থার্মোডাইনামিক কোঅর্ডিনেট ওয়েল ডিফাইন্ড না। যেমন একটা নন ইকুইলিব্রিয়াম সিস্টেমে টেম্পারেচার আসলে ওয়েল ডিফাইন্ড না, অ্যাটলিস্ট দ্য ওয়ে উই হ্যাভ ডিফাইন্ড টেম্পারেচার। টেম্পারেচার হয়তো অন্যভাবে ডিফাইন করা যাইতে পারে নন ইকুইলিব্রিয়ামের জন্য বা অন্য ধরনের প্রসেসের জন্য। আমরা টেম্পারেচার কিভাবে ডিফাইন করছি বলতো? আমাদের জন্য টেম্পারেচার হলো ইকুইলিব্রিয়াম ডিসক্রাইব করার একটা ফাংশন, রাইট? মানে বাই ডেফিনিশন আমরা টেম্পারেচার ডিফাইনই করছিলাম এমনভাবে যে দুইটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন ওই দুইটা সিস্টেমের কোন ফাংশনের ভ্যালুটা সেম আসে। আমাদের টেম্পারেচার কিন্তু ডিফাইনই করছিলাম ওইভাবে। সো দুইটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে নাই, তখন তো বাই ডেফিনিশন আমি টেম্পারেচার নামক একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে পারি না, অ্যাটলিস্ট দ্য ওয়ে উই হ্যাভ ডিফাইন্ড টেম্পারেচার। টেম্পারেচার অন্য ডেফিনিশন থাকতে পারে, সেটা আমি জানি না আপাতত, ঠিক আছে? এবং ডেফিনেটলি আছে, নাহলে তো নন ইকুইলিব্রিয়াম প্রসেস নিয়ে মানুষজন কাজ করতে পারতো না। এটার একটা ফেমাস থিওরিও আছে যে অনসেগার রিলেশন নামে একটা জিনিস আছে। অনসেগার নামে একজন নোবেল লরিয়েট ছিল, উনি এই নন ইকুইলিব্রিয়াম প্রসেস নিয়ে অনেক কাজ কারবার করছে, কেউ চাইলে ঘাইটা দেখতে পারো। ওকে, তো আমরা যেভাবে ডিফাইন করছি ওইভাবে ইকুইলিব্রিয়ামের বাইরে টেম্পারেচার বলে আসলে কোনো জিনিসই নেই। টেম্পারেচার ইজ এক্সপ্লিসিটলি এ ফাংশন অফ ইকুইলিব্রিয়াম। ওকে, সিমিলারলি একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে না থাকে, ওইটার আসলে একটা সিস্টেমের একটা ওয়েল ডিফাইন্ড প্রেসারও থাকে না। কারণ কি, মানে তোমার যদি কোনো ফ্লুইড হয় বা ইনফ্যাক্ট ম্যাস হইলেও, ঠিক আছে, কোনো ফ্লুইড যদি হয় তো ফ্লুইডটা যদি মুভ করতে হয় ইন্টারনাল অনেক প্রেসার গ্রেডিয়েন্ট লাগে, ঠিক আছে? যে একটা ফ্লুইড তো ধরো হাই প্রেসার থেকে লো প্রেসারে মুভ করবে, তো ফ্লুইডটাকে যদি মুভ করতে হয় তাহলে তো ডেফিনেটলি তোমার ওই প্রেসার গ্রেডিয়েন্ট লাগবে একটা, রাইট? ওই প্রেসার গ্রেডিয়েন্টের কারণে ধরো ওইটা মুভ করবে। এরকম ইন্টারনাল অনেক প্রেসার গ্রেডিয়েন্ট থাকে এবং এক এক জায়গায় এক এক রকম প্রেসার থাকে। তো এই এই মানে ইউ ক্যান নট ডিফাইন এ ইউনিক প্রেসার ফর দ্য সিস্টেম। ওকে, ইউনিক একটা প্রেসার ডিফাইন করা যায় না ইকুইলিব্রিয়ামের বাইরে। তো তাই তো তুমি বুঝতে পারতেছো যে আমি তাইলে এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেট ডিফাইন করার জন্যই আমি কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম শব্দটা বারবার ব্যবহার করতেছি, ঠিক আছে? তো এটা আমার কাছে একটু হেজি একটা কনসেপ্ট লাগে যে মানে আমি আর কি একটা কথা বলতে পছন্দ করি যে কথাটা এরকম যে thermodynamics is the study of equilibrium without defining what it actually means. ওকে, যে ইকুইলিব্রিয়াম ডিফাইন না করে ইকুইলিব্রিয়াম স্টাডি করার ফিজিক্স হলো থার্মোডাইনামিক্স। ভাইয়া আপনি যে লোকাল প্রেসার গ্রেডিয়েন্ট গুলোর কথা বলেন, ভাই জিনিসটা কি এমন যে ইকুইলিব্রিয়াম থাকলে কি এমন হবে যে আমার এভারেজ প্রেসারটা আনচেঞ্জড, এভারেজ টেম্পারেচার আনচেঞ্জড? এভারেজ বলতে তুমি কি মাইক্রোস্কোপিক ফ্লাকচুয়েশন ধরে আর কি, মানে হ্যাঁ। আচ্ছা, আমি এই অ্যাপ্রোচে যেতে চাচ্ছি না, কারণ আমি আগেই বলে গিয়েছিলাম যে আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো তখন ধরে নিব যে মাইক্রোস্কোপিক ফ্লাকচুয়েশন বলে কোনো জিনিস মানে অ্যাটম নাই আর কি। মানে আজকে যেগুলা জিনিস পড়বো এটার সাথে কিন্তু কাইন্ডা কন্ট্রাডিক্টিং আর কি জিনিসটা। হ্যাঁ, জানি, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোস্কোপিক ফ্লাকচুয়েশনের জন্য যে অ্যাটমের এক্সিস্টেন্স ধরা লাগে এটাও প্রবাবলি, আচ্ছা ম্যাক্রোস্কোপিক ফ্লাকচুয়েশন থাকতে পারে। তোমাদের তো দুই ধরনের ফ্লাকচুয়েশন পড়ানো হয় ফ্লুইড ডাইনামিক্সে, অ্যাজ ফার এজ আই নো, মাইক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক ফ্লাকচুয়েশন হলো ওই অ্যাটমের মুভমেন্টের জন্য যে ফ্লাকচুয়েশনটা হয়, আর ম্যাক্রোস্কোপিক হলো তোমার ফ্লুইডের একটা রিজন থেকে আরেকটা রিজনে যখন যাও তখন যেই প্রেসারের ফ্লাকচুয়েশনটা পাওয়া যায় আর কি। তো জিনিসটা হলো যে ধরলাম অ্যাটম নাই, তাও প্রেসার গ্রেডিয়েন্ট তো থাকতেই পারে। মানে অ্যাটম না থাকলে যে প্রেসার গ্রেডিয়েন্ট থাকতে পারবে না, মানে ইন এ পারফেক্ট কন্টিনিউয়াম প্রেসার গ্রেডিয়েন্ট তো থাকতেই পারে। বুঝতে পারছো? মানে একেবারে ম্যাথমেটিক্যাল ফ্লুইডের মধ্যে তো প্রেসার গ্রেডিয়েন্ট থাকতেই পারে, ঠিক আছে? তো তখন আর কি তাইলে ইকুইলিব্রিয়াম কিভাবে ডিফাইন করব? তো ইকুইলিব্রিয়ামের তাইলে এইভাবে বলতে পারো যে ইফ আই এম স্প্লিটিং হেয়ার্স, ঠিক আছে, যে আমি বলতে পারি যে ওকে তাইলে এই যে বিভিন্ন রিজনের যে বিভিন্ন প্রেসার থাকবে, এই প্রেসার গুলা কিন্তু আমি ধরো ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে ক্যালকুলেট করতে পারবো। ওকে, আমাদের যে বিভিন্ন প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, ওই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে বিভিন্ন রিজনে বিভিন্ন প্রেসার বের করতে পারবো। তাইলে ইন সাম সেন্স আমি বলতে পারি ঠিক আছে, আমি যদি সিস্টেমে একটা ইউনিক প্রেসার ডিফাইন করতে পারি এবং ওইটার যে জিওমেট্রি, যেমন প্রেসার তো আমার একটা নন জিওমেট্রিক কোঅর্ডিনেট ছিল, রাইট? তো একটা ইউনিক নন জিওমেট্রিক
কোঅর্ডিনেট ডিফাইন করতে পারি এবং যদি দেখি যে জিওমেট্রিক কোঅর্ডিনেট গুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তাহলে হয়তো ইকুইলিব্রিয়াম বলবো। এখন আমি এমন সিস্টেমও ডিফাইন করতে পারি যেটা নন জিওমেট্রিক কোঅর্ডিনেট একটা না, অনেকগুলা, কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। কিন্তু একটা ফ্লুইডের মধ্যেই যদি আবার অনেক প্রেসার গ্রেডিয়েন্ট থাকে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। মানে এখানে বিভিন্ন অনেক ভেগনেস আছে আর কি, ঠিক আছে। মানে জিনিসটা হলো যে দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড ইট মোস্ট প্রপারলি, সেটা হলো যে আমি যেটা বুঝি যে ওই সিস্টেমের মধ্যে কোনো কিছু চেঞ্জ হওয়া যাবে না, সেটা ইন্টারনাল প্রেসার হোক, প্রেসারের গ্রেডিয়েন্ট হোক, বা সেটার লেন্থ, উইথ, হাইট, বা কোনো ইন্টারনাল ভেলোসিটি থাকা যাবে না, এটসেট্রা। মানে চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ হওয়া যাবে না। মানে তুমি একটা সিস্টেমকে অবজার্ভ করতেছো, 1 সেকেন্ড অবজার্ভ করো বা 1 মিনিট অবজার্ভ করো বা 10 দিন অবজার্ভ করো, ওই সিস্টেমের কোনো প্রপার্টি চেঞ্জ হতে পারবে না। একটা সিস্টেম যদি এরকম অবস্থায় থাকে, তাহলে ওটাকে ইকুইলিব্রিয়াম বলবো। ওকে, তো এইটাই, যদি একটু ভেগ, মানে স্লাইট ভেগনেস আছে আমার কাছে মনে হয়, বা হয়তো ভেগনেস নাইও, প্রবাবলি ম্যাথমেটিক্যালি হয়তো ওয়েল ডিফাইন করা যায়, আমি এখনো প্রপার রেফারেন্স পাই নাই। তো এই কারণে আর কি বলি যে থার্মোডাইনামিক্স ইজ দা স্টাডি অফ ইকুইলিব্রিয়াম উইদাউট ডিফাইনিং ইট, ঠিক আছে। যে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামের মিনিংটা আমি যেই পর্যন্ত যে বই পড়েছি, ওইটাতে খুবই ম্যাথমেটিক্যালি প্রেসাইসলি পাই নাই। ওকে, আমি ইকুইলিব্রিয়াম বলতে যেটা বুঝি, এবং ম্যাক্সিমাম অথর যেটা বোঝানোর চেষ্টা করে আর কি, ঠিক আছে। ফিজিক্স তো আলটিমেটলি এক্সপেরিমেন্টাল সায়েন্স, এবং আমাদের কিছু লেভেল অফ ইনটিউশন খাটাইতে হয়। তো ম্যাক্সিমাম অথর যেটা বোঝানোর চেষ্টা করে যে ভিতরে কোনো ধরনের মুভমেন্ট নাই, এটার ম্যাটারের কোনো মুভমেন্ট নাই, এনার্জির কোনো মুভমেন্ট নাই, এবং এটার যেই প্রপার্টি গুলা এবং থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বা যে কোনো স্টেট ভ্যারিয়েবল বা ফাংশন বা যাই কিছু বলো, ওই সিস্টেমের এমন কোনো প্রপার্টি বাইর করতে পারবা না যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটা হলো ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তো গত দিনের অনেক আলোচনা নিয়েই টানাটানি করলাম, এবার আমরা তাহলে একটু আজকের আলোচনায় মুভ করি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? যে দুজন কোশ্চেন করেছিল, ওই দুজন কি তোমরা অ্যান্সার পাইছো সব? কেউ কি নাই? আছে কেউ? ভাই আমার প্রশ্নের অ্যান্সার পেয়েছিলাম তো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই চুপ তো, আরে আমি বুঝি না তো, ফেস টু ফেস ইন্টারাকশন নাই তো। আবার মাঝে মাঝে আমার খালি ভয় কাজ করতে থাকে যে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় নাকি, এই কারণে আর কি কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করি। ওকে, আচ্ছা, তো আচ্ছা আমরা আগাই। তো এবার আমরা হলো আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুরু করি। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুরু করার আগে, আচ্ছা, আমাদের দুইটা জিনিস লাগবে, ঠিক আছে, দুইটা কনসেপ্ট লাগবে, এবং খুবই এই জিনিসগুলো আর কি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এটা আর কি থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। এটা কারণ হলো, আচ্ছা, যে দুইটা জিনিস লাগবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ার জন্য, সেটা হলো ইঞ্জিন আর রেফ্রিজারেটর নামক দুইটা জিনিস আমাদের ডিফাইন করা লাগবে। ওকে, আমরা একটা ইঞ্জিন বলতে কি বুঝি আর একটা রেফ্রিজারেটর বলতে কি বুঝি। তো এই দুইটা জিনিস কাজে লাগতেছে, কারণ হলো থার্মোডাইনামিক্স ওয়াজ হিস্টোরিক্যালি ডেভেলপড বাই ইঞ্জিনিয়ার্স। ওকে, এবং একটা ইঞ্জিনিয়ারিং একটা এনভায়রনমেন্টে থার্মোডাইনামিক্স এর ডেভেলপমেন্ট হয়েছিল। তোমরা তো প্রবাবলি জানোই সবাই যে যখন ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় স্টিম ইঞ্জিনের ডেভেলপমেন্ট হচ্ছিল, তখন আর কি বেসিক্যালি থার্মোডাইনামিক্স এর এই ল গুলা প্রপোজ করা হয়েছে এবং এগুলা নিয়ে কাজ কারবার চলছিল আর কি। তো এবং যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর কারণের যে কাজগুলা, কারণ তো ইঞ্জিনিয়ারিং ছিল। ওকে, এবং হিস্ট্রি রিপিটস ইটসেলফ এই কারণে বললাম যে থার্মোডাইনামিক্স এর সাথে ইনফরমেশন থিওরির কিন্তু খুবই খুবই ক্লোজ একটা লিংক আছে। এটা কি তোমরা কেউ জানো? হ্যালো, না তো, বলে না ভাই, জানি না। আচ্ছা, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এর সাথে তোমার ইনফরমেশন থিওরি খুবই খুবই ক্লোজ একটা লিংক আছে। ইনফ্যাক্ট তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর যে এন্ট্রপি ডেফিনিশন,
আর ইনফরমেশন থিওরিতে ইনফরমেশনের ডেফিনিশন, দুইটা ডেফিনিশন এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? খালি একটা ইউনিট কনভার্সনের ব্যাপার আছে, যে ইনফরমেশন তো একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, ওটা টেকনিক্যালি কোনো ইউনিট লাগে না, কিন্তু এন্ট্রপি তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে থার্মোডাইনামিক এন্ট্রপি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তো ওটার একটা ইউনিট লাগে, তো ওই ইউনিটটা দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট গুণ দেওয়া লাগে, ওই কনস্ট্যান্টটা হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই যে ইনফরমেশনের ডেফিনিশন, মানে ইনফরমেশন আর থার্মোডাইনামিক্স এর এন্ট্রপি যে একই জিনিস, এই ইনফরমেশনের ডেফিনিশনটাও দিয়েছিল একজন ইঞ্জিনিয়ার। ওকে, সে হলো ক্লড শ্যানন, তার নাম শুনেছে না কিনা জানি না। ওকে, এবং আমাদের যে আজকের এই ডিজিটাল ইলেকট্রনিক্স, যে ডিজিটাল লজিক নিয়ে যে আমরা কাজ করি, ধরো কম্পিউটার সায়েন্সের যে ডিজিটাল লজিক গেট, বা আমাদের এই যে বিভিন্ন সিপিইউ ডিজাইন করা হয়, ওখানে যে গেটের লেআউট, ওই সব কাজ শ্যাননের করা, ঠিক আছে? কেউ যদি চাও শ্যাননের উইকিপিডিয়া পেজে ঘুরে দেখে আসতে পারো যে এই লোক যে কি পরিমাণ কাজ করছে। ওকে, তো সে একজন ইঞ্জিনিয়ার ছিল, এবং এবং ইনফরমেশনের যে ফান্ডামেন্টাল আইডিয়াটা, সেইটাও একজন ইঞ্জিনিয়ারের দেওয়া, মানে তো খুবই মানে থার্মোডাইনামিক্স এর এই শুরুর কাজগুলো ইঞ্জিনিয়াররাই করছিল, এবং মডার্ন থার্মোডাইনামিক্স মানে ইনফরমেশন থিওরির শুরুগুলাও একজন ইঞ্জিনিয়ারই করছে। তো খুবই ক্লোজ লিঙ্ক, এবং এবং এখনো আর কি এগুলা নিয়ে কাজ চলতেছে আর কি। যাই হোক, এখন এখন নতুন অ্যাপ্রোচ হলো ইনফরমেশন থিওরিটিক থার্মোডাইনামিক্স, ঠিক আছে? যে ইনফরমেশন প্রসেসিং এর জন্য আমাদের কি পরিমাণ থার্মোডাইনামিক্স লাগবে, মানে তুমি যদি একটা কাজ করতে চাও, একটা কম্পিউটেশন করতে কি পরিমাণ এনার্জি খরচ হতে পারে, এটার একটা ফান্ডামেন্টাল লিমিট আছে, যে এতটুকু পরিমাণের কম এনার্জি খরচ করে তুমি একটা কম্পিউটেশন টাস্ক করতে পারবে না। এনিউ, আই ডাইগ্রেস, আমি অনেক অনেক আশেপাশের কথা বলে ফেলি। তো এনিহো, তো আমরা আসি টপিকের মধ্যে ঢুকি। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ার আগে আমাদের এই দুইটা জিনিস সম্পর্কে জানা লাগবে, যে একটা ইঞ্জিন বলতে কি বুঝি, একটা রেফ্রিজারেটর বলতে কি বুঝি। টেকনিক্যালি আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হলো একটা হিট বাথ নামক একটা জিনিস লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো সবচেয়ে সোজাটা দিয়ে শুরু করি। একটা সোজা হিট বাথটা হইলো এমন একটা সিস্টেম, যে সিস্টেমের থেকে হিট বের করলেও টেম্পারেচার চেঞ্জ হয় না, হিট ঢুকালেও টেম্পারেচার চেঞ্জ হয় না, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তো বুঝতে পারছো, দিস ইজ এ ম্যাথমেটিক্যাল আইডিয়ালাইজেশন। রিয়েল লাইফে এরকম কোনো সিস্টেম নাই, সব সিস্টেমে হিট ঢুকাইলে বা হিট বের করলে কিছু না কিছু পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হয়। তো আমরা রিয়েল লাইফে এটা আইডিয়ালাইজ করি এভাবে, যে সিস্টেমটা এত বড়, এবং আমরা যতটুকু হিট এক্সট্রাক্ট করতেছি বা হিট ইন্ট্রোডিউস করতেছি, ওই হিটের পরিমাণটা এত ছোট যে সিস্টেমটা টেম্পারেচার কাইন্ড অফ চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা ডেফিনিশন হলো যে হিটিং does not cause a change in temperature. ওকে, আচ্ছা, তারপরে আসি হলো রেফ্রিজারেটর কি জিনিস। একটা রেফ্রিজারেটর হলো এমন একটা সিস্টেম, ধরো আমার দুইটা হিট বাথ আছে, দুইটা টেম্পারেচারে আছে, আর এইটা ধরলাম আমি একটা রেফ্রিজারেটর। এটা হলো একটা, সাপোজ দিস ইজ এ হট টেম্পারেচার টিএইচ, আর এটা হলো একটা কোল্ড টেম্পারেচার টিসি। তো একটা রেফ্রিজারেটর হলো এমন একটা সিস্টেম যেটা একটা প্রসেস চালাতে পারবে, ঠিক আছে? এট দ্য এন্ড অফ দ্য প্রসেস ওই সিস্টেমের স্টেট চেঞ্জ হবে না। আর আমি আপাতত ধরে নিচ্ছি এই ইউনিভার্সে এই হিটবাথ 1, হিটবাথ 2 আর আমার এই সিস্টেমটা, ঠিক আছে? এটা একটা এস নাম দিলাম। এই তিনটা জিনিস ছাড়া এই ইউনিভার্স আর কিছু নেই, মানে এই সিস্টেমটা হলো এই দুইটা হিটবাথের এনভায়রনমেন্ট, এইভাবে চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, তো রেফ্রিজারেটর ইজ এ সিস্টেম যেটা একটা প্রসেস চালাতে পারবে। এই প্রসেসের শেষে এই সিস্টেমের প্রসেসটা শুরু হওয়ার আগে সিস্টেমের যা স্টেট ছিল, প্রসেসটা শেষ হওয়ার পরেও সিস্টেমের স্টেটটা ওইটাই আছে। প্রসেসের মধ্যে সিস্টেমের স্টেটটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কিন্তু প্রসেসের শুরু স্টেট আর প্রসেসের শেষের স্টেট, এই দুইটা সিস্টেমের শুরু আর শেষের স্টেট সেম। তো প্রসেসটা শেষে তোমার টিসি থেকে সাম পরিমাণ হিট বের করে টিএইচ এ পাঠিয়ে দিতে পারবে। যদি কোনো সিস্টেম এরকম একটা প্রসেস চালাইতে পারে দুইটা হিট বাথের মধ্যে, তাইলে আমরা ওই সিস্টেমটাকে একটা রেফ্রিজারেটর বলবো। বোঝা গেল আমাদের রেফ্রিজারেটর ডেফিনিশন?
হ্যালো, ওবা কি হলো? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো একটা রেফ্রিজারেটর হলো একটা কোল্ড সিস্টেম থেকে, কোল্ডের ডেফিনিশন হলো আমাদের টেম্পারেচার আর কি যেটা কম। ওকে, মানে দুইটা সিস্টেম থাকবে, একটা টেম্পারেচার বেশি, একটা টেম্পারেচার কম। তো একটা রেফ্রিজারেটর হলো এমন একটা সিস্টেম যেটা এমন একটা প্রসেস চালাতে পারবে, ওকে, যে একটা কোল্ড সিস্টেম থেকে একটা হট সিস্টেমে সাম অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করা যাবে, এবং প্রসেসের শেষে প্রসেসের শুরু স্টেট এবং প্রসেসের শেষের স্টেট, প্রসেসের শুরুতে সিস্টেমের স্টেট এবং প্রসেসের শেষে সিস্টেমের স্টেট সেম। আচ্ছা, এখানে আমি আরেকটু আরেকটু ইয়া করে যে যে ইন জেনারেল একটা রেফ্রিজারেটর হলো যতটুক হিট এক্সট্রাক্ট করে ততটুক হিটই যে ইয়াতে পাঠাইতে হয়, মানে ডিপোজিট করে ইয়াতে হিট বাথে, মানে এই দুইটা যে সেম হইতে হবে এটা না, এবং এই দুইটা যে সেম হওয়া যাবে না, এটা টেকনিক্যালি সেকেন্ড ল। আচ্ছা, যাই হোক, তো আমি আপাতত সেকেন্ড লতে যাচ্ছি না, আমি হলো আমাদের জিনিসগুলো ডিফাইন করে নিচ্ছি। তো আমাদের রেফ্রিজারেটরের ডেফিনিশন হলো এটা। আর একটা ইঞ্জিনের ডেফিনিশন হইলো যে আমার একটা বাথ লাগবে, টিএইচ, আর একটা সিস্টেম লাগবে। এই সিস্টেমটা হলো এমন একটা সিস্টেম যদি এক্সিস্ট করে যেটা একটা হিট বাথ থেকে যেটা এমন একটা প্রসেস চালাতে পারবে যেটা একটা যেই প্রসেসের ফলে একটা হিট বাথ থেকে সাম অ্যামাউন্ট অফ হিট এক্সট্রাক্ট হবে, আমি এটাকে নাম দিলাম কিউএইচ, এবং এই সিস্টেমটা এনভায়রনমেন্টে সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডিপোজিট করতে পারবে, ডাব্লিউ। ওকে, যদি এরকম একটা সিস্টেম থাকে যেটা একটা বাথ থেকে সাম অ্যামাউন্ট অফ হিট নিয়ে এনভায়রনমেন্টে সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডিপোজিট করতে পারবে, তাহলে ওই সিস্টেমটাকে, যদি এরকম একটা প্রসেস চালাইতে পারে ওই সিস্টেমটা, তাহলে আমরা ওই সিস্টেমটাকে একটা ইঞ্জিন বলবো। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু আইডিয়াল ইঞ্জিন বা আইডিয়াল রেফ্রিজারেটর নামে কোনো কিছু ডিফাইন করতেছি না আমি। আপাতত যেটা ডিফাইন করতেছি যে ইঞ্জিন আর রেফ্রিজারেটর বলতে কি বোঝায়। রেফ্রিজারেটর হলো এমন একটা জিনিস যেটা একটা কোল্ড বাথ থেকে একটা হট বাথে হিট, কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে, একটা হট বাথে কিছু পরিমাণ হিট, দুইটা কিছু পরিমাণ যে সেম হতে হবে সেটা নেসেসারি না, কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে কিছু পরিমাণ হিট ডিপোজিট করতে পারে। একটা ইঞ্জিন হলো কিছু পরিমাণ হিট নিয়ে কিছু পরিমাণ ওয়ার্ক ডিপোজিট করতে পারে। ওকে, এটা হলো আমার রেফ্রিজারেটর আর ইঞ্জিনের ডেফিনিশন। আচ্ছা, তো একটা আইডিয়াল রেফ্রিজারেটর কি? একটা আইডিয়াল রেফ্রিজারেটর হলো ইফ QH equal to QC, আর একটা আইডিয়াল ইঞ্জিন হলো ইফ QH equal to W। শেষ, সিম্পল এজ দ্যাট। বোঝা যাচ্ছে? মানে আমি কোল্ড বাথ থেকে যতটুকু হিট নিছিলাম এক্স্যাক্টলি ততটুকুই হট বাথে ডিপোজিট করছি, সেটা হলো আইডিয়াল রেফ্রিজারেটর। আর আইডিয়াল ইঞ্জিন হলো হট বাথ থেকে, হট বাথ বলতে কি একটাই তো বাথ আছে, আপাতত আমি একটাই বাথ দেখাচ্ছি আর কি। আমি একটা বাথ থেকে যতটুকু হিট এক্সট্রাক্ট করতেছি, আমার ওয়ার্কের পরিমাণ এক্স্যাক্টলি ততটুকু, ওয়ার্ক ডিপোজিটের পরিমাণ এক্স্যাক্টলি ততটুকু। এই দুইটা হলো আইডিয়াল। আচ্ছা, আমি লিখে দিই ছোট করে, আইডিয়াল, আর এটা হলো আইডিয়াল। ওকে, বুঝছো? আচ্ছা, তো তো এটা তো আইডিয়াল হইলো। আর নন আইডিয়াল কি? তো রিয়েল লাইফে দেখা যায় যে মানে যখনই কোনো একটা ইঞ্জিন চালাবা তখন কিছু পরিমাণ হিট, মানে যখন চালানো হয় আর কি বিভিন্ন প্রসেস, দেখা যায় যে কিছু পরিমাণ হিট অন্য একটা বাথে ডিপোজিট করা লাগে। অন্য একটা কালার দিয়ে আর কি। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি স্টেটমেন্টটাই বলে নিই আর কি, উদয় ওটা ইয়া করে লাভ নাই। ওকে, তো আইডিয়াল ইঞ্জিন আর আইডিয়াল রেফ্রিজারেটর ডেফিনিশন তো দিলাম। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে যে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুইটা স্টেটমেন্ট আছে। একটা হলো ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস সাহেব বলছেন যে আইডিয়াল রেফ্রিজারেটর নাই, আইডিয়াল রেফ্রিজারেটর ডাজন্ট এক্সিস্ট। শেষ। আর কেলভিন বলতেছে যে আইডিয়াল ইঞ্জিন ডাজন্ট এক্সিস্ট, সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, ভালো বুদ্ধি, আগে ডিফাইন করে তারপরে বলা। হ্যাঁ এই দুই স্টেটমেন্টের কোনো রিলেশন খুঁজে পাইনি।
সেইটাই Relation আছে। সেইটাই এক্স্যাক্টলি আমাদের যখন কলেজে পড়ানো হইতো ভাই উফ এত ফ্রাস্ট্রেটিং ছিল এই স্টেটমেন্ট গুলো পড়া, আমি তো ডিফারেন্সই বুঝতাম না কেমনে যে দুইটা নাকি কি কইরা একই কথা বলতো, বলে। কি রকম করে যে বলতো স্টেটমেন্ট গুলা, যে একটা সাইক্লিক প্রসেসে ঘুরায় আনতে হবে, এই প্রসেসে হ্যান্ড কইরা ত্যান করে এটা হইলে এইটা, আবার ওই প্রসেসে হ্যান্ড করে ত্যান করে এটা হইলে এইটা। তো আমার তো মনে হতো ভাই একই তো কথা বললো, ঠিক আছে। তো এই দুই স্টেটমেন্টের ডিফারেন্স তো এইভাবে বললে আমার কাছে মনে হয় বুঝতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। যে রেফ্রিজারেটর বলতে কি বোঝায়, ইঞ্জিন বলতে কি বোঝায়, আইডল রেফ্রিজারেটর বলতে কি বোঝায়, আইডল ইঞ্জিন বলতে কি বোঝায়, তারপরে এই দুইটা যে এক্সিস্ট করে না এটা, বুঝছো কি সবাই? Yes, ওকে দেখি অবস্থা। আচ্ছা, তো প্রসেস বলতেছে যে আইডল রেফ্রিজারেটর বলে কোনো জিনিস নাই, আর কেলভিন বলতেছে যে আইডল ইঞ্জিন বলে কোনো জিনিস নাই। আচ্ছা, তো এটা কি, এটা একটা ল, এটা আমাদের একটা মনে রাখতে হবে যে এটা একটা ল, যে এটার কোনো প্রুফ নাই। ওকে, এটা কোনো প্রুফ নাই, দিস ইজ এ জেনারেলাইজেশন অফ ফেনোমেনা দ্যাট উই অবজার্ভ, ঠিক আছে। যে রিয়েল লাইফে দেখা গেছে যে তুমি যখনই এরকম কোনো রেফ্রিজারেটর বানাতে যাবা তখন মানে তোমার একটা কোল্ড বাথ থেকে কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে একটা হট বাথে ডিপোজিট করার জন্য মানে একটা রেফ্রিজারেটরের মধ্যে যদি একটা আইডিয়াল রেফ্রিজারেটর ডিজাইন করা যাইতো সাপোজ, ঠিক আছে, তাইলে আসলে আমরা কি দেখতাম? তাইলে দেখতাম, আচ্ছা আমি একটু এভাবে আঁকি, ধরলাম এইটা হলো আমাদের এমনি আঁকি আর কি। আচ্ছা সরি, মানে কোনো কিছু এক্সিস্ট করে না এটা তো আসলে প্রমাণ করা সম্ভব না। না আমি প্রমাণ করছি না আর কি, আমি আর কি না আমি কোনো এমনি কিছু কমেন্ট এক্সিস্ট করে। করলাম। ও আচ্ছা, রাইট হ্যাঁ সেটাই, মানে ইউ ক্যান, আমরা সর্বোচ্চ যেটা বলতে পারি যে ইট হ্যাজ নট ইয়েট বিন শোন টু এক্সিস্ট, ভবিষ্যতে যে কোনো দিন এক্সিস্ট করবে না এটা তো আসলে বলা যায় না। রাইট, এক্স্যাক্টলি রাইট, যে কোনো কিছু যে এক্সিস্ট করে না এটা তো আসলে প্রমাণ করা এমন সম্ভব না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে। যে ফিজিক্যাল লজ আর ট্রু ইন দ্য সেন্স দ্যাট দে হ্যাভ নট বিন প্রুভেন ফলস, ঠিক আছে, যে এই পর্যন্ত কেউ এদের ফলস প্রমাণ করতে পারে নাই। ওকে আচ্ছা, তো ধরলাম আমার এটাই ধরলাম আমার ইউনিভার্স আর কি, ঠিক আছে। এই ইউনিভার্সে এইটা হলো আমার একটা হট বাথ, এটা হলো আমার একটা কোল্ড বাথ। ওকে আচ্ছা, তো যদি আইডিয়াল রেফ্রিজারেটর এক্সিস্ট করতো তাহলে আসলে আমরা কি দেখতাম? আমরা কি বলছিলাম যে একটা আইডিয়াল রেফ্রিজারেটর যখন নিজের প্রসেসটা কমপ্লিট করবে, ঠিক আছে, এখানে তো একটা প্রসেস লাগবে, প্রসেসটা যখন কমপ্লিট করবে এই প্রসেসটাকে আমরা একটা সাইকেল বলতেছি, ঠিক আছে। আমরা টেকনিক্যালি ইমপ্লিসিটলি একটা জিনিস ডিফাইন করে নিছি, সেটা হলো সাইকেল নামক একটা জিনিস ডিফাইন করে নিছি। সেটা কি, একটা সিস্টেম একটা সাইকেল এক্সিকিউট করতেছে বলবো ইফ অ্যান্ড অনলি ইফ, মানে আমাদের সাইকেলের ডেফিনিশনটা হলো যে ওই প্রসেসের শুরুতে সিস্টেমটার যে স্টেটটা ছিল ওই প্রসেসের শেষে সিস্টেমটার স্টেট সেম, ঠিক আছে। তো এটা তো আমরা ইনটিউটিভলি বুঝি, আমি তাও আর কি বলে নিলাম যে আমরা ইমপ্লিসিটলি সাইকেল বলতে এটা বুঝবো আর কি। ওকে, তো আমি আর কি আমার পড়ানোর আর কি একটা মানে কি বলবো, এটা আমার একটা ঝোঁক, আমি কাইন্ড অফ এভাবে পড়াইতে পছন্দ করি, যে যা বলবো সব হইলো এক্স্যাক্টলি প্রিসাইসলি ডিফাইন করে করে পড়াতে পছন্দ করি, ঠিক আছে। এটা হইলো মানে ম্যাথ, আমি আর কি সবকিছু কাইন্ড অফ একটু ম্যাথমেটিক্যালি পড়াইতে পছন্দ করি আর কি, ঠিক আছে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে সবকিছু আর কি ম্যাথমেটিক্যালি পড়ানো উচিত। আমরা ফিজিক্স অনেক সময় যেভাবে পড়ানো হয় মানে সবকিছু এত হেজি থাকে, ঠিক আছে, মানে এমন ভাবে পড়ানো হয় যে মনে হয় সবাই হয়তো বুঝতেছে কি বলতেছে, কিন্তু আসলে কি সবাই বুঝতেছে, কে যে কি বুঝতেছে এটা আসলে কন্ট্রোল করা খুব টাফ। তো ম্যাথমেটিক্স এই দিক দিয়ে খুব ভালো, যে কে কি বলতেছে ডেফিনিশন দিয়া দেয়, ঠিক আছে, সবাই ওইটাই বুঝতেছে, তো এটা ছাড়া বোঝার উপায় নেই। আচ্ছা যাই হোক, আবার আমি ফিজিক্সে ভাইয়া একটা খুবই একটা মিসকনসেপশন হচ্ছে আপনি খুব ইজিলি লাই করতে পারবেন মানুষের সামনে, হ্যাঁ জাস্ট বলবেন যে এক্সপেরিমেন্টালি প্রুভড,
মানুষজন মাইনে নিবে, মানুষজন আপনার কথা মাইনে নিবে, এরপর কোনো কোশ্চেন করবে না আপনাকে ফার্দার। এটাই, ওইগুলা তো টেকনিক্যালি ল, যেগুলো মাইনে নেওয়া লাগে। ওকে, ল মানে, এবং ওই তো ফিজিক্স আসলে এইভাবে সিকোয়েন্সিয়ালি পড়ানো, যে কি কি ইন্টারনাল অ্যাজাম্পশন করতেছি। মানে ফিজিক্সে অলওয়েজ কিছু ইন্টারনাল অ্যাজাম্পশন থাকে, কারণ ফিজিক্স ইজ অ্যাবাউট রিয়েল লাইফ, এবং রিয়েল লাইফে তো আমরা নিজেরা কাজ করি এবং আমাদের নিজেদের ইন্টারনাল অনেক অ্যাজাম্পশন থাকে। তো ওইগুলো আর কি কোয়ান্টিফাই করা খুব ডিফিকাল্ট। যারা কোয়ান্টিফাই করে পড়াতে পারে, মানে আমার ওই প্রেজেন্টেশন গুলোই ভালো লাগে। যাই হোক, তো আমি আবার বাইরের আলাপ আলোচনা শুরু করে দিছি। তো এটা হলো আমার সিস্টেম, এটা হলো হট বাথ, এটা হলো হট বাথ, আর এটা হলো কোল্ড বাথ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের রেফ্রিজারেটরের ডেফিনিশন কি ছিল, যে একটা সাইকেল চালাতে হবে। তার মানে যখন একটা সাইকেল কমপ্লিট হবে তখন আমরা কি দেখবো, যে এই যে সিস্টেমটা, মানে এই ইউনিভার্সে ধরো এই কোল্ড বাথ আর হট বাথ ছাড়া আর কিছু নাই, আর সিস্টেমটা ছাড়া কিছু নাই। তো সিস্টেমটা আগে যা অবস্থায় ছিল সেম অবস্থায় আছে, কিন্তু যেটা হয়েছে যে এখান থেকে কিছু পরিমাণ হিট কমে গেছে আর এখানে কিছু পরিমাণ হিট বেড়ে গেছে, রাইট? এটাই তো দেখবো, আর সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই। একটা রেফ্রিজারেটর সাইকেল শেষে, মানে ধরো আমি একটা রেফ্রিজারেটর সাইকেল শুরু করে চোখ বন্ধ করেছিলাম, তারপর সাইকেলটা যখন শেষ হয়েছে তখন চোখটা খুলছি, তো আমি কি দেখবো যে সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই? আদৌ যে সিস্টেম মাঝখানে চেঞ্জ হয়েছিল এটাও তো বলতে পারবো না, রাইট, যদি চোখ বন্ধ করে থাকি। তো কিন্তু আমরা দেখবো যে সিস্টেম থেকে কোল্ড বাথ থেকে কিছু পরিমাণ হিট বের হয়ে কিছু পরিমাণ হিট হলো হট বাথে চলে গেছে। তো এইটা যদি চলতে থাকে, মানে টেকনিক্যালি আমার কাছে মনে হবে যে সিস্টেম তো কিছুই করতেছে না, স্পন্টেনিয়াসলি হইলো কোল্ড বাথ থেকে হট বাথে হিট ট্রান্সফার হচ্ছে, রাইট? এটা দেখবো। তো রিয়েল লাইফে এটা কখনো দেখা যায় না যে স্পন্টেনিয়াসলি কিছু হিট একটা কোল্ড সিস্টেম থেকে একটা হট সিস্টেমে ট্রান্সফার হচ্ছে, এটা কখনো রিয়েল লাইফে দেখা যায় না, ঠিক আছে? তো ওইটার একটা জেনারেলাইজেশন করছে, ঠিক আছে, যে কখনো যেহেতু দেখা যায় নাই, সবাই ধরে নিয়েছে যে ভবিষ্যতে কোনোদিন দেখা যাবে না, যে আইডিয়াল রেফ্রিজারেটর ডাজন্ট এক্সিস্ট। ওকে, আর তারপরে কেলভিনের যে স্টেটমেন্টটা, সেটা হলো যে যখনই আমরা কিছু হিট এক্সট্রাক্ট করে ওইখান থেকে ওয়ার্ক প্রডিউস করার চেষ্টা করি, দেখা যায় যে পুরাটাকে ওয়ার্কে কনভার্ট করা যায় না, কিছু পরিমাণ হিট আমাদের অন্য আরেকটা সিস্টেমে ডিপোজিট করাই লাগে, ঠিক আছে? না করে পারা যায় না। এই পর্যন্ত কেউ এমন কোনো ইঞ্জিন ডিজাইন করতে পারে নাই যেটা, আচ্ছা এটাও আমার অন্য একটা কালার দিয়ে আঁকা উচিত, এই পর্যন্ত এমন কোন সিস্টেম কেউ ডিজাইন করতে পারে নাই যেটা পারফেক্টলি একটা কি বলবো, একটা বাথ থেকে হিট এক্সট্রাক্ট করে ওই পুরাটাকে ওয়ার্কে কনভার্ট করতে পারতেছে। ওকে, যেহেতু কেউ ডিজাইন করতে পারে নাই, তাই এটাকে সবাই আর কি ধরেই নিছে যে এটা কখনো করা যাবে না। আচ্ছা, তো আমি রেফ্রিজারেটরের ডেফিনিশনটা দেওয়ার সময় যেটা বললাম, যে স্পন্টেনিয়াসলি হিট হলো একটা কোল্ড টেম্পারেচার থেকে হট টেম্পারেচারে যাইতে পারবে না। আমি স্পন্টেনিয়াসলি একটা ওয়ার্ড ইউজ করলাম, এটার মানে হলো যে আমি কখনোই যে হিট কোল্ড টেম্পারেচার থেকে হট টেম্পারেচার যেতে পারবে না এটা বলছি না, আমি বলছি যে স্পন্টেনিয়াসলি যেতে পারবে না। স্পন্টেনিয়াসলি যেতে পারবে না মানে এনভায়রনমেন্টের অন্য কোনো চেঞ্জ না করে যেতে পারবে না। তুমি যদি এনভায়রনমেন্টের চেঞ্জ অ্যালাউ করো, যে আলাদা যা যা সিস্টেম আছে ওদের চেঞ্জ করা সম্ভব, মানে করা যাবে, এটা যদি অ্যালাউ করো তাইলে এই ট্রান্সফার তো করাই যাবে, মানে উই ক্যান মেক রেফ্রিজারেটরস, রাইট? সো অ্যাকচুয়াল রেফ্রিজারেটর বানানোর সময় যেটা লাগে, যে আমরা যখনই কোনো কোল্ড সিস্টেম থেকে হট সিস্টেমে হিট ট্রান্সফার করতে চাই, তখন আমাদেরকে একটা এক্সট্রা একটা ওয়ার্ক ইন্ট্রোডিউস করা লাগে। ওকে, তো এইগুলো হইলো নন আইডিয়াল ইঞ্জিন, আমরা এগুলাকে বলতে পারি নন আইডিয়াল ইঞ্জিন। তো রিয়েল লাইফে আর কি সব ইঞ্জিনই দেখা যায় যে নন আইডিয়াল, এবং সব রেফ্রিজারেটর দেখা যায় যে নন আইডিয়াল। ওকে, তো এইটা ছিল আমাদের দুইটা সেকেন্ড ল এর স্টেটমেন্ট, যে আইডিয়াল রেফ্রিজারেটর নাই, আইডিয়াল রেফ্রিজারেটর বলে কোনো জিনিস নেই, এবং আইডিয়াল ইঞ্জিন বলে কোনো জিনিস নাই। এটা এই স্টেটমেন্টের মধ্যে যা যা অ্যাজাম্পশন ছিল, যাদের ডেফিনিশন ছিল, সব মোটামুটি বলছি, সবাইকে বুঝছো? হ্যালো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এই দুইটা স্টেটমেন্ট যে ইকুইভ্যালেন্ট, এইটা এবার দেখাইছে। তো এবার আমি একটু টান দেই আর কি, যেহেতু ডেফিনিশন গুলো একটু সময় নিয়ে বলছি, বাকি ওই প্রুফটা যে কেমনে করছে এটা তোমরা বুঝছো? প্রুফটা কিভাবে করছিল এই দুইটা স্টেটমেন্ট যে ইকুইভ্যালেন্ট? জি ভাই, মানে একটাকে ফলস ধরে আরেকটা কে দেখা যায় ওইটাও ফলস হয়ে যায়। ইয়েস,
বেসিক্যালি ধরে নিচ্ছে যে একটা সাপোজ একটা আইডিয়াল রেফ্রিজারেটর এক্সিস্ট করে, মানে আর্গুমেন্টের ফ্লোটা এরকম, ধরে নিচ্ছে যে একটা আইডিয়াল রেফ্রিজারেটর এক্সিস্ট করে, তাইলে একটা আইডিয়াল রেফ্রিজারেটরকে একটা নন আইডিয়াল ইঞ্জিনের সাথে কাপল করে একটা আইডিয়াল ইঞ্জিন বানানো সম্ভব। মানে আইডিয়াটা এরকম যে একটা আইডিয়াল রেফ্রিজারেটর প্লাস একটা নন আইডিয়াল ইঞ্জিন is equivalent to an ideal engine. আচ্ছা, কারণ আনমিউট হয়ে গেছে, একটু মিউট করলে সুবিধা হতো। বিজয়, আচ্ছা আমি নিজেই মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো ইকুইভ্যালেন্সের আর্গুমেন্টটা হলো এরকম যে একটা আইডিয়াল রেফ্রিজারেটরের সাথে একটা নন আইডিয়াল ইঞ্জিন কাপল করে একটা আইডিয়াল ইঞ্জিন বানানো সম্ভব। তার মানে নন আইডিয়াল ইঞ্জিন যে বানানো সম্ভব এটা তো আমরা সবাই জানি। কেমনে জানি? কারণ মানে রিয়েল লাইফে বানাইছে মানুষজন। ওকে, রিয়েল লাইফে ইনফ্যাক্ট সব ইঞ্জিনই নন আইডিয়াল। তো তার মানে যদি একটা আইডিয়াল ইঞ্জিন বানানো সম্ভব হয় তাহলে আমরা একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানাই ফেলতে পারবো। সিমিলারলি যদি আমরা একটা আইডিয়াল ইঞ্জিনের এক্সিস্টেন্স ধরে নিই, তাইলে একটা আইডিয়াল ইঞ্জিনের সাথে একটা নন আইডিয়াল রেফ্রিজারেটর যদি কাপল করি তাহলে আমরা একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানাতে পারবো। ওকে, তো সিমিলারলি যদি একটা আইডিয়াল ইঞ্জিন বানানো সম্ভব হয় তার মানে একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানানো সম্ভব হবে। ওকে, সো তার মানে ideal engine, since ideal engine implies ideal refrigerator and ideal refrigerator implies ideal engine, তাইলে যে কোনো একটা নন আইডিয়াল যে কোনো একটা যদি এক্সিস্ট না করে ডেফিনেটলি আরেকটা এক্সিস্ট করবে না। ওকে, তো প্রুফটা দেখাই। আচ্ছা, যেহেতু সোজাই আমরা দেখাই, ধরো আইডিয়াল সেকেন্ডটা দেখাই যে ধরলাম একটা আইডিয়াল ইঞ্জিন বানাইছি। ওকে, ধরলাম আমার একটা হিট বাথ আছে আর একটা আইডিয়াল ইঞ্জিন আছে। এই হিট বাথ থেকে সে QH পরিমাণ হিট নিয়ে পুরাটাই ওয়ার্কে কনভার্ট করে ফেলতে পারে, যেখানে W ইকুয়ালস টু QH। আর আমার কাছে একটা নন আইডিয়াল রেফ্রিজারেটর আছে, একটু টান দিয়ে যাচ্ছি, হোপফুলি সবাই বুঝছো, কারো অসুবিধা হলে আমাকে বললো। সেম টেম্পারেচারের মধ্যেই নেই, TH রেফ্রিজারেটর, তো এটা হলো W পরিমাণ হিট নিয়ে এখানে নাম দেই হলো এখানে QC প্রাইম পরিমাণ নেয় আর এখানে হলো QH প্রাইম পরিমাণ ডিপোজিট করে। তো বাই ফার্স্ট ল আমরা জানি যে QH প্রাইম সমান সমান W প্লাস QC প্রাইম হতে হবে। ওকে, তো আমরা যদি এটার সাথে এটা কাপল করে দেই, মানে এই ইঞ্জিনের সাথে এই রেফ্রিজারেটর যদি কাপল করে দেই, কাপল করলে কি দেখবো, তখন এই পুরাটা একটা সিস্টেম হয়ে যাবে। এই রেফ্রিজারেটরটা তাহলে কি করতেছে, QC প্রাইম পরিমাণ হিট ডিপোজিট করতেছে। তো QH প্রাইম সমান সমান W প্লাস QC প্রাইম, বা W সমান সমান যেহেতু আবার QH, তাহলে QH প্লাস QC প্রাইম। তো এখানে QH পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছিল, মানে এই দুইটা বাথ টেকনিক্যালি সেম বাথ, যেহেতু দুইটা সেম টেম্পারেচারে আছে। ওকে, তাইলে সেটাও ইয়েলো কালার আর কি। এই আর্গুমেন্টটা ফলো না করতে পারলে বইলো আমারে। ওকে, তো তাইলে এই বাথের মধ্যে তাইলে কি কি হচ্ছে, QH পরিমাণ হিট বের হচ্ছে,
তাহলে এটাকে আমি মাইনাস কিউএইচ দিয়ে লিখি, আর কিউএইচ প্লাস কিউসি প্রাইম পরিমাণ হিট ঢুকতেছে, তাহলে প্লাস কিউএইচ প্লাস কিউসি প্রাইম পরিমাণ হিট ঢুকছে, তার মানে কিউসি প্রাইম পরিমাণ হিট ঢুকছে। তো এই যে আমার ইঞ্জিন প্লাস নন আইডিয়াল ইঞ্জিন প্লাস নন আইডিয়াল রেফ্রিজারেটর, এই দুইটা কাপল করে যে কম্বাইন্ড রেফ্রিজারেটরটা বানালাম, এটা টেকনিক্যালি কি করতেছে, কিউসি প্রাইম পরিমাণ হিট নিচ্ছে আর কিউসি প্রাইম পরিমাণ হিট ডিপোজিট করতেছে উইদাউট এনি এক্সটার্নাল ওয়ার্ক। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু বাইরে থেকে কোনো ওয়ার্ক ইন্ট্রোডিউস করা লাগতেছে না। তো ডেফিনেটলি তাহলে দিস ইজ ওয়ার্কিং অ্যাজ এ আইডিয়াল রেফ্রিজারেটর, মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আঁকি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু একটা বাথ আর একটা বাথ, মাঝখানে হলো ইঞ্জিন। একজনের আনমিউট হয়ে গেছে মনে হয়, টিএইচ টিসি কিউসি প্রাইম কিউসি প্রাইম। ওকে, বোঝা গেল? তো একটা আইডিয়াল ইঞ্জিন থেকে একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানানো সম্ভব, সিম্পল এজ দ্যাট। এবং রিভার্স আর্গুমেন্টটাও যে একেবারে এক্স্যাক্টলি একই রকম হবে এটাও বোঝা যাচ্ছে, যে একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানাবো, তারপরে একটা নন আইডিয়াল ইঞ্জিন নিব, যে এখানে যেমনে কাপল করছি এক্স্যাক্টলি সেম ভাবে কাপল করব। তো কাপল করে তখন আসলে টেকনিক্যালি কাপলও করা লাগবে না, ঠিক আছে? তখন তো মানে যেহেতু একটা আইডিয়াল ইঞ্জিন চালাইতে মানে জাস্ট বাদ থেকে ইয়াই করা লাগবে। হ্যাঁ, তো ওইভাবে যদি চালাই দেখবো যে আমার এই কোল্ড বাথ থেকে কি কোনো পরিমাণ হিট এক্সট্রাক্ট করা লাগতেছে না, এক্সট্রা হিট এক্সট্রাক্ট করা লাগতেছে না। যতটুকু হিট এই হট বাথ থেকে বের হচ্ছে পুরাটাই আর কি ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো সেম ভাবে তো ওইটা আর ভেঙে করালাম না, ওইটা প্রবলেম সবাই বুঝছো তো কেমনে হবে? জি ভাই, ওটা বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো বেসিক্যালি সেকেন্ড লয়ের দুইটা স্টেটমেন্টের ইকুইভ্যালেন্স। আচ্ছা, তারপরে আসে হলো কার্নো ইঞ্জিন। তো এবার একটু টানতে থাকি। তো কার্নো ইঞ্জিন কি বলে? ওকে, তো একটা কার্নো ইঞ্জিন কি? একটা কার্নো ইঞ্জিন হলো এমন একটা ইঞ্জিন যেটা একটা রেফ্রিজারেটর হিসেবে চালানো যায়, সিম্পল এজ দ্যাট। ওকে, কার্নো ইঞ্জিনের ডেফিনিশন হলো যে এমন একটা সিস্টেম যেটা একটা রেফ্রিজারেটর হিসেবেও চলতে পারে এবং একটা ইঞ্জিন হিসেবেও চলতে পারে। ওকে, মানে উইদিন দ্য সেম টেম্পারেচার ডিফারেন্স, মানে তুমি যেই পরিমাণ ওয়ার্ক ইন্ট্রোডিউস করে এই সিস্টেমটাকে রেফ্রিজারেটর হিসেবে চালাতে পারবা, সেম পরিমাণ ওয়ার্ক এক্সট্রাক্ট করে ওটাকে একটা হিট ইঞ্জিন হিসেবে চালাতে পারবা। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে মানে ইন সেন্স বলতেছে যেটা রিভার্সিবল ইঞ্জিন, এটাই আর হ্যাঁ, কি। ইয়েস। তো কার্নো ইঞ্জিন হলো ইঞ্জিন এন্ড রেফ্রিজারেটর আর কি। ওয়েল, সব টেকনিক্যালি মানে এইখানে ব্যাপারটা হলো টেকনিক্যালি তো সব সিস্টেমকে আমি ইঞ্জিন হিসাবেও চালাতে পারি, রেফ্রিজারেটর হিসাবেও চালাতে পারি। তবে এখানে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কার্নো ইঞ্জিন যেটা বলতেছে যে রেফ্রিজারেটর হিসাবে চালানোর জন্য যে পরিমাণ কাজ করবা, ইঞ্জিন হিসাবে চালানোর সময় এক্স্যাক্টলি সেম পরিমাণ কাজ এক্সট্রাক্ট করতে পারবা, মানে ইকুইভ্যালেন্ট ইন দ্যাট সেন্স। ঠিক আছে, যে যে পরিমাণ ইঞ্জিন হিসাবে চালানোর সময় যে পরিমাণ কাজ এক্সট্রাক্ট করবা, সেম পরিমাণ কাজ যদি তুমি ইন্ট্রোডিউস করো তাহলে ওটা রেফ্রিজারেটর হিসাবে চলবে। মানে কাজের পরিমাণ চেঞ্জ হবে না আর কি, মানে রেফ্রিজারেটর হিসাবে চালাইতে এক্সট্রা কাজ লাগবে না, বা ইঞ্জিন হিসাবে চালাইতে কম কাজ পাবা না, এরকম আর কি। ওকে, ইকুইভ্যালেন্ট ইন দ্যাট সেন্স। তো ক্লাসিক্যালি যেভাবে ডিফাইন করা হয় যে একটা কার্নো ইঞ্জিন হলো একটা রিভার্সিবল ইঞ্জিন। ওকে, তো রিভার্সিবল মানে তো বললামই যে দুই দিকে চালানো সম্ভব। আচ্ছা, আমাদের রিভার্সিবলের ডেফিনিশনটা একটু খেয়াল রাখা দরকার। মানে আমরা এখন রিভার্সিবল বলতে যেটা বুঝাবো সেটা হলো যে আমাদের যে এক্সটার্নাল প্যারামিটার গুলা যেমন আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়ে বলি যে ধরলাম আমরা রিভার্সিবল হিট ট্রান্সফার করি কেমনে। রিভার্সিবলি যদি হিট ট্রান্সফার করতে চাই তাহলে আমার দুইটা, ধরো একটা বডি আছে, এই বডির সাথে আরেকটা বডি কাপল করি, এই বডির সাথে আরেকটা বডি কাপল করি। তো রিভার্সিবল হিট ট্রান্সফার করতে চাইলে অবশ্যই দুইটা বডি টেম্পারেচার সেম হতে হবে। ওকে,
তো ওয়েল এক্স্যাক্টলি সেম হইলে তো আসলে হিটই যাইতো না, কোনো হিট ট্রান্সফারই হতো না, কারণ দুইটা ইকুইলিব্রিয়ামে থাকতো, আর ইকুইলিব্রিয়ামে হইলে তো ট্রান্সফার কেন করবে। তো আমরা যেই বডি থেকে যেই বডিতে হিট ট্রান্সফার করতে চাই, এইটা আমাদেরকে মানে ওই বডি টেম্পারেচার এপসাইলন পরিমাণ মানে খুবই ইনফিনিটেসিমালি বড় হইতে হবে। তো আমরা এখন রিভার্সিবলের যে ডেফিনেশনটা ইউজ করব সেইটা হলো যে, তো এপসাইলন পরিমাণ এই ইনফিনিটেসিমাল পরিমাণ যে বেশি, ইনফিনিটেসিমাল পরিমাণ বেশি হওয়ার কারণে হিটটা ট্রান্সফার হচ্ছে কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে, রাইট? যদি কোনো কোন আমি যদি এই এক্সটার্নাল প্যারামিটারের ইনফিনিটেসিমাল চেঞ্জ করে আমার কোন একটা প্রসেসের ডাইরেকশন রিভার্স করতে পারি, তাহলে আমরা ওই প্রসেসকে বলবো রিভার্সিবল। আমরা এখন রিভার্সিবলের এই ডেফিনিশনটা ইউজ করব। তো এই ডেফিনিশনটা আর আগের ডেফিনিশনটা আর কি ইকুইভ্যালেন্ট, এটাও দেখানো সম্ভব। ওকে, যে তুমি যদি ইনফিনিটেসিমাল পরিমাণ চেঞ্জ করে করেই যাও, তাহলে তো টেকনিক্যালি কোয়াসিস্ট্যাটিক চেঞ্জ করে যাচ্ছ, তো কোয়াসিস্ট্যাটিক চেঞ্জ করে গেলে কোয়াসিস্ট্যাটিক্যালি ফেরত আসতে পারবা। তো কোয়াসিস্ট্যাটিক্যালি যখন ফেরত আসবা, তখন সিস্টেমটা যে স্টেটে ফেরত আসবে, এনভায়রনমেন্টটা সেই স্টেটে ফেরত আসবে। ওকে, আচ্ছা, তো আচ্ছা তাইলে এই টি প্লাস এপসাইলন আর টি যদি হয়, তাহলে হিট ট্রান্সফার হবে হলো এই ডাইরেকশনে, যে ডাইরেকশনটা দেখালাম। এই ডাইরেকশনটা রিভার্স করতে হইলে আমাকে এই প্যারামিটারে চেঞ্জ কি পরিমাণ চেঞ্জ করতে হবে বলতো? এই যে হলুদ হলুদ যে সিস্টেমটা, এই হলুদ সিস্টেমের টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ করতে হবে? কম নিতে হবে কত? ওইটার থেকে, ইনফিনিটেসিমালি কম নিলে তো হিট ট্রান্সফার শুরু হয়ে যাবে অপোজিট ডিরেকশন। মানে ইয়েস 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 ইয়েস, মানে আমার টেকনিক্যালি এখন যে অবস্থায় আছে এটার থেকে -2 এপসাইলন নিতে হবে, অথবা আমি যদি ইনিশিয়াল কন্ডিশন চিন্তা করি তাহলে মাইনাস এপসাইলন নিতে হবে। তো -2 এপসাইলন আর মাইনাস এপসাইলন দুইটা তো ইনফিনিটেসিমাল, ঠিক আছে? ইনফিনিটেসিমালের সাথে গুণ দিলে তো ইনফিনিটেসিমালই থাকে। ওকে, তো আমি ইনফিনিটেসিমাল চেঞ্জ করে এই ডাইরেকশন, হিট ট্রান্সফার ডাইরেকশনটা রিভার্স করতে পারবো। সিমিলারলি আমি যখন ওয়ার্ক করব, ওয়ার্ক করার কন্ডিশন কি, ধরলাম আমি আমার এই ফ্লুইডের এক্সাম্পলে ফেরত যাই, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে ফ্লুইড আছে, তো এই ফ্লুইডকে ইকুইলিব্রিয়ামে যদি আমি রাখতে চাই, তাহলে ইন্টারনাল প্রেসার আর এক্সটার্নাল প্রেসারকে সমান হইতে হবে। ওকে, তো আমি যদি রিভার্সিবলি এইটাকে কন্ট্রাক্ট করতে চাই, ওকে, রিভার্সিবলি ওয়ার্ক করতে চাই, তাহলে এক্সটার্নাল প্রেসারটাকে ইন্টারনাল প্রেসার চেয়ে ইনফিনিটেসিমালি বড় হইতে হবে। এটা হলো রিভার্সিবলি যদি কন্ট্রাক্ট করাইতে চাই। তো তাইলে রিভার্সিবলি এক্সপ্যান্ড করাইতে চাইলে আমাকে ওই রিভার্সিবলি এক্সপ্যান্ড করাইতে চাইলে তাইলে আমার কারেন্ট কন্ডিশন থেকে কি পরিমাণ চেঞ্জ করতে হবে? -2 এপসাইলন পরিমাণ চেঞ্জ করতে হবে। তো আমরা ইনফিনিটেসিমাল পরিমাণ চেঞ্জ করে আমার যে কন্ট্রাকশন প্রসেস ছিল, কন্ট্রাকশন প্রসেসটাকে একটা এক্সপেনশন প্রসেসে কনভার্ট করে ফেলতে পারছি। ওকে, তো এটা একটা রিভার্সিবল প্রসেস, ঠিক আছে? তো একটা কার্নো ইঞ্জিন হলো একটা রিভার্সিবল ইঞ্জিন, তার মানে কার্নো ইঞ্জিনটাকে ইঞ্জিন হিসাবে চালানোর জন্য আমাদের ধরো এক্সটার্নাল প্যারামিটার গুলো যেভাবে চালানো লাগবে, এক্সটার্নাল যে ভ্যারিয়েবল গুলো ওইগুলাকে যেভাবে অ্যাডজাস্ট করা লাগবে, আমি ওই ভ্যারিয়েবল গুলা ইনফিনিটেসিমালি উল্টা দিয়ে ডাইরেকশনে অ্যাডজাস্ট করি, এটাকে একটা রেফ্রিজারেটর হিসেবে চালাইতে পারবো। ওকে, এটা হলো একটা কার্নো ইঞ্জিন। তো সেকেন্ড ল এর একটা কার্নোর একটা স্টেটমেন্ট আছে। কার্নোর স্টেটমেন্ট কি? সেকেন্ড ল এর কার্নোর স্টেটমেন্ট হলো কার্নো স্টেটমেন্ট, ওকে, সেকেন্ড ল এর কার্নোর স্টেটমেন্ট হলো যে এই ইউনিভার্সে একটা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিসিয়েন্সিতে কোনো ইঞ্জিন চলতে পারে না। ওকে, মানে দিস বেসিক্যালি সেজ দ্যাট efficiency of Carnot engine is maximum. Efficiency of Carnot engine is maximum. এর টেকনিক্যালি স্টেটমেন্টে একটা করোলারিও আছে। করোলারিটা হইল যে করোলারিটা হলো যে এই দুনিয়ার সব রিভার্সিবল ইঞ্জিন সেম এফিসিয়েন্সিতে চলে। এটাও লিখে দিই, এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন ইজ ম্যাক্সিমাম এবং এফিসিয়েন্সি ওয়েল কার্নো ইঞ্জিন যেহেতু রিভার্সিবল ইঞ্জিন, এফিসিয়েন্সি অফ অল রিভার্সিবল ইঞ্জিনস বা এফিসিয়েন্সি অফ অল কার্নো ইঞ্জিনস, আমি রিভার্সিবলটা ইউজ করি। আচ্ছা, এটাকে ব্র্যাকেটে লিখে দিই, efficiency of reversible engine is maximum
efficiency of all reversible engines is the same. বুঝছো? আচ্ছা, তো এই স্টেটমেন্টটা যে ভ্যালিড এটা কেমনে বুঝবো? এই স্টেটমেন্টটা ভ্যালিড এটা বুঝার উপায় হলো যে দেখাইতে হবে, মানে আমরা দেখাবো যে ডি স্টেটমেন্ট, কার্নো স্টেটমেন্ট আর কেলভিনের স্টেটমেন্ট আর ক্লসিয়াসের স্টেটমেন্ট, এই তিনটা স্টেটমেন্ট আসলে ইকুইভ্যালেন্ট। কেমনে দেখাবো? ওয়েল, আগে যেমন দেখাইছিলাম অমনি দেখাবো, যে ধরে নিব যে কার্নোর স্টেটমেন্টটা যদি ফলস হয় তাইলে দেখাবো যে ধরো আইদার ক্লসিয়াসের স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে অথবা কেলভিনের স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, মানে যে কোনো একটা দেখাইলে হবে, কারণ আমি তো জানি যে ক্লসিয়াসেরটা ফলস হলে অটোমেটিক কেলভিনেরটা ফলস হয়ে যাবে, বা কেলভিনেরটা ফলস হলে অটোমেটিক ক্লসিয়াসেরটা ফলস হয়ে যাবে। ওকে, তো এটা কেমনে দেখাবো? ওয়েল, কঠিন না। ভাই কার্ডার প্রুফটা করছিল হচ্ছে একটা নন রিভার্সিবল ইঞ্জিন দিয়ে একটা কার্নট সাইকেলকে, মানে রিভার্সিবল কার্নট রেফ্রিজারেটরকে চালাইছিল, তারপর হচ্ছে করছিল। মানে থিমটা হলো এরকম যে ওরা দেখাচ্ছে যে একটা কার্নো ইঞ্জিন, মানে একটা মানে তোমার ধরো ইফ উই অ্যাজিউম যে এমন একটা ইঞ্জিন এক্সিস্ট করে যেটা কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট, মানে রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট আর কি। ঠিক আছে, মানে একটা কি বলবো, মোর এফিশিয়েন্ট ইরিভার্সিবল ইঞ্জিন, এইভাবে বলতে পারি। মোর এফিশিয়েন্ট ইঞ্জিন এইটার সাথে যদি তুমি একটা রিভার্সিবল ইঞ্জিন কাপল করো, মানে রিভার্সিবল ইঞ্জিন বলতে মোর এফিশিয়েন্ট ইঞ্জিন নিয়ে কার্নো ইঞ্জিনকে আর কি একটা রেফ্রিজারেটর হিসেবে চালাবো। ওকে, কার্নো রেফ্রিজারেটর ওইটারে বলবো আর কি। ওয়েল, কার্নো ইঞ্জিন আর কার্নো রেফ্রিজারেটর টেকনিক্যালি সেম কথা, দুইটা দুই ভাবে চলতেছে, জাস্ট এই একটাই। এটা কার্নো রেফ্রিজারেটর ইকুয়ালস টু একটা আইডিয়াল রেফ্রিজারেটর হয়ে যাবে যদি একটা কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট সিস্টেম, বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন পাওয়া যায়, তাহলে আমরা একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানাতে পারবো, আর আমাদের আগের ইকুইভ্যালেন্স অনুযায়ী একটা আইডিয়াল ইঞ্জিনও বানাতে পারবো। ওকে, তো যেহেতু এটা ট্রু না, দেয়ারফর এটা ট্রু না, দেয়ারফর না, এই দুইটা সেম কারণে ট্রু না, দেয়ারফর এটা ট্রু না। ওকে, ওরা কি গেল? জি ভাই, বুঝতে পারছি এটা। তো সিমিলারলি একটা রিভার্সিবল ইঞ্জিন একটা কার্নো ইঞ্জিনের চেয়ে কম এফিশিয়েন্টও হইতে পারবে না। ওকে, মানে তুমি একটা সব রিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি সেম। ঠিক আছে, কারণ তুমি যদি একটা লেস রিভার্সিবল ইঞ্জিন, মানে তুমি যদি একটা কি বলবো, একটা লেস এফিশিয়েন্ট রিভার্সিবল ইঞ্জিন বানাইতে পারো, তারপরে ওটাকে যদি একটা কার্নো ইঞ্জিনের সাথে কাপল করে দাও, ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে আবার একটা আইডিয়াল রেফ্রিজারেটর হয়ে যাবে। এটা কি কেন হয়ে যাবে বুঝছো? তোমরা কি এই কার্ডারের প্রুফ গুলো বুঝছো? মানে আমি আর কি সব ভাঙায় ভাঙায় দেখাচ্ছি না, জাস্ট আইডিয়া গুলা বলতেছি এখন। ভাই যে সেকেন্ডটা মেবি ভাই কোন একটা লেমা হিসেবে ধরেন, লেমা অথবা কোন, মানে এটা সেকেন্ডটা আর কি প্রুফ দেখায় নাই, কিন্তু ইয়া হিসেবে বলছে যে এটা হয়, করোলারি হিসেবে বলছে যে এটা হয়। ওকে, এটা কি দেখানো লাগবে নাকি তোমরা ফিগার আউট করতে পারবা? সেম লজিকই তো পারা যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি সেম লজিক হবে। তোমরা কাপল করো, কাপল করে এই জাস্ট ট্র্যাক রাখা লাগে, হইলো যে তোমার এই জিনিসগুলো ট্র্যাক রাখা লাগে, যে এই যে কত পরিমাণ হিট এক্সট্রাক্ট হচ্ছে, কত পরিমাণ ওয়ার্ক হচ্ছে তোমার, এই হিট আর ওয়ার্কের ট্র্যাক রাখলে তুমি দেখবা যে একটা লেস এফিশিয়েন্ট ইঞ্জিন থেকে লেস এফিশিয়েন্ট ইঞ্জিনটা যদি রিভার্সিবল ইঞ্জিন হয়, তাহলে ওইটা থেকে একটা আইডিয়াল রেফ্রিজারেটর বানিয়ে ফেলা সম্ভব, বা আইডিয়াল ইঞ্জিন বানিয়ে ফেলা সম্ভব। ওকে, আচ্ছা, তো এটা ভাঙায় দেখালাম না। তার মানে এই দুইটা স্টেটমেন্টই আর কি ট্রু, যে এক হইলো যে একটা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন বানানো সম্ভব না। এফিশিয়েন্সি ডেফিনিশন কি? আচ্ছা, এফিশিয়েন্সি ডেফিনিশন হইলো আমরা একটা ইঞ্জিনে
যে পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছি আর যে পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছি আর যে পরিমাণ ওয়ার্ক পাচ্ছি ওইটার রেশিও, ওয়ার্ক বাই হিট রেশিও আর কি। এফিসিয়েন্সি ডেফিনিশনটা হলো ওকে ইটা সমান সমান ডাব্লিউ বাই কিউএইচ। ওকে, তো একটা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন বানানো সম্ভব না, এবং একটা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে কম এফিশিয়েন্ট রিভার্সিবল ইঞ্জিনও বানানো সম্ভব না। ওকে, মানে একটা ইরিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি কখনো একটা কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি হইতে পারবে না, এবং একটা কার্নো ইঞ্জিনের এফিশিয়েন্সি কখনো একটা রিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি কখনো একটা কার্নো ইঞ্জিনের এফিশিয়েন্সি কম হইতে পারবে না, এবং কার্নো ইঞ্জিন নিজেও তো একটা রিভার্সিবল ইঞ্জিন। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে অল রিভার্সিবল ইঞ্জিনস হ্যাভ দ্য সেম এফিশিয়েন্সি, এবং দ্যাট এফিশিয়েন্সি ইজ দ্য ম্যাক্সিমাম অফ অল ইঞ্জিনস। ওকে, আচ্ছা, তাইলে সব রিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি যদি সেম হয়, এখন একই ইঞ্জিন থেকে আমি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক, মানে সেম কার্নো ইঞ্জিন থেকেই আমি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক আর ডিফারেন্ট অ্যামাউন্ট অফ হিট এক্সট্রাক্ট করতেই পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা হইলো যে ইফ আই ওয়ান্ট, আমি এইটা বলতেছি না QH আর W আর QC, আমি এইটা বলছি না যে সব কার্নো ইঞ্জিন হলো একই পরিমাণ QH এক্সট্রাক্ট করবে আর একই পরিমাণ W দিবে, এইটা বলতেছি না। আমি যেটা বলছি যে সব কার্নো ইঞ্জিনকে এই রেশিওটা মেনটেন করতে হবে। সব কার্নো ইঞ্জিনকে এইটার একটা ফিক্সড রেশিও মেনটেন করতে হবে। ঠিক আছে, এই রেশিও থেকে ডেভিয়েট হওয়া যাবে না। তুমি যদি কম পরিমাণ হিট এক্সট্রাক্ট করো তাহলে কম পরিমাণ ওয়ার্ক পাবা, যদি বেশি পরিমাণ হিট এক্সট্রাক্ট করো বেশি পরিমাণ ওয়ার্ক পাবা, বাট W/QH সবসময় ফিক্স থাকবে। বোঝা কি গেল? তাইলে যদি সব কার্নো ইঞ্জিন বা সব রিভার্সিবল ইঞ্জিন যদি সেম এফিসিয়েন্সিতেই চলে, তাইলে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে। আচ্ছা, আমি একটা ক্রুশিয়াল পয়েন্ট বলতে ভুলে গেছি, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ক্রুশিয়াল পয়েন্টটা হলো efficiency of Carnot engine is maximum and efficiency of all reversible engines is the same if they are operating between the same temperature difference, মানে temperature difference না, between the same temperature baths. Okay, operating between the same temperature baths. Okay, যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার বাদ দিতে টেম্পারেচার সেম থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দুইটার বাথের মধ্যে যে ইঞ্জিনই চালানো না কেন, মানে রিভার্সিবল ইঞ্জিন, যে রিভার্সিবল ইঞ্জিনই চালানো না কেন, সব রিভার্সিবল ইঞ্জিনকে এই এফিসিয়েন্সিটা মেইনটেইন করতে হবে। ওকে, এটা কিন্তু এক্সট্রিমলি স্ট্রং একটা স্টেটমেন্ট। এক্সট্রিমলি স্ট্রং কেন? এই যে আমি যেই সিস্টেমটাকে ইঞ্জিন হিসাবে ইউজ করতেছি, এই সিস্টেমটা কিন্তু দুনিয়ার যে কোনো কিছু হইতে পারে। আমার একটা আইডিয়াল গ্যাস হইতে পারে, রিয়েল গ্যাস হইতে পারে, কোনো অকটেন হইতে পারে, ফুয়েল হইতে পারে, যাই বলো না কেন। ঠিক আছে, মানে রিভার্সিবল ডাজ নট মিন যে এটাকে আইডিয়াল গ্যাস হইতে পারবে, কোনো স্পেসিফিক টাইপ অফ ম্যাটেরিয়াল হইতে হবে। তুমি এই দুনিয়ার যে কোনো ম্যাটেরিয়াল বা সিস্টেম বা যাই হোক, যে কোনো কিছু দিয়ে যদি একটা রিভার্সিবল ইঞ্জিন বানাও, ওই রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি ফিক্সড, ওই রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি চেঞ্জ করতে পারবে না। মানে ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট, এই এফিসিয়েন্সিটা হইলো ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট, সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সিস্টেমটা যেমনি কনস্ট্রাক্ট করো না কেন, এই এফিসিয়েন্সি জীবনও চেঞ্জ হবে না, অ্যাজ লং এজ ইট ইজ রিভার্সিবল, এবং টেম্পারেচার বাদ দুইটা আর কি ফিক্সড। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অফ অল ফ্লুইডস, ম্যাটেরিয়ালস, সিস্টেমস এটসেট্রা। মানে এটা এত স্ট্রং একটা স্টেটমেন্ট, কাইন্ড অফ তোমার আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি ফার্স্ট পস্টুলেটের মতো, যে অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে, তুমি ইনার্শিয়াল ফ্রেমে থাকলে তোমার ভেলোসিটি যাই হোক না কেন, তুমি লাইটের স্পিড সবসময় ফিক্স দেখবা। সিমিলারলি অ্যাজ লং অ্যাজ ইউর ইঞ্জিন ইজ রিভার্সিবল, তুমি এই ইঞ্জিনটা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানাও না কেন,
যেমনি মানো না কেন এটা এফিসিয়েন্সি ফিক্সড। ওকে, মানে অ্যাজ আমার তো মনে হয় অ্যাজ স্ট্রং অ্যাজ আইনস্টাইন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা খুবই স্ট্রং। মানে জিনিসটা হলো মানে এরকম যে ডেফিনেটলি এই দুনিয়ায় তো কোটি কোটি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কোটি কোটি ধরনের ইঞ্জিন বানানো সম্ভব, রাইট? মানে এক্সট্রিমলি হিউজ ভ্যাস্ট রেঞ্জ অফ সিস্টেমস এন্ড ইঞ্জিনস দ্যাট উই ক্যান কনস্ট্রাক্ট। কিন্তু যেমনেই করো না কেন তুমি এই লিমিটটা ব্রেক করতে পারবে না, ঠিক আছে? এই এফিসিয়েন্সির এই লিমিটটা ব্রেক করতে পারবে না যেমনেই করো না কেন। এবং এটা যদি রিভার্সিবল হয় তাইলে যেমনেই মানো না কেন এই এফিসিয়েন্সি পাবা সবসময়। ওকে, আচ্ছা, তো এটা তো খুবই স্ট্রং একটা স্টেটমেন্ট। তো এই এফিসিয়েন্সিটা যেহেতু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, ফ্লুইডের উপর ডিপেন্ড করে না, সিস্টেমের উপর ডিপেন্ড করে না, তাইলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? ডেফিনেটলি এই যে সিনারিওটা আমরা দাঁড় করাইছি, এই সিনারিওর মধ্যে টিউনেবল প্যারামিটার তো খালি আছেই দুইটা, এই হিট ব্যাথের টেম্পারেচার আর কোল্ড ব্যাথের টেম্পারেচার, রাইট? এই দুইটাই যেহেতু টিউনেবল প্যারামিটার, তাই আমরা বলতে পারি দিস এফিসিয়েন্সি উইল বি এ ফাংশন অফ দ্য হিট ব্যাথ এন্ড দ্য কোল্ড ব্যাথ টেম্পারেচারস। বোঝা কি গেল? জি ভাই। ওকে, তো তারপরে হইলো আমরা এখান থেকে কিছু আর্গুমেন্ট দিয়ে এই এই ফাংশনাল ফর্মটা কি ধরনের এটা বাইর করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো এটার জন্য যে টেকনিকটা ইউজ করছে, এই টেকনিকটার যেই বেসিক মানে লাইন অফ থট, সেটা হলো আমরা দুইটা কার্নো ইঞ্জিন চালাবো। ওকে, মানে আমাদের একটা হিট বাথ থাকবে, একটা মেইন হিট বাথ আর একটা মেইন কোল্ড বাথ থাকবে। আচ্ছা, মানে এখানে আর কি একটা মেইন কোল্ড বাথ থাকবে। তো আমি ফার্স্ট একটা কার্নো ইঞ্জিন দিয়ে এখান থেকে কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে কিছু পরিমাণ নিয়ে এখানে কিছু পরিমাণ ওয়ার্ক দিব। আবার সেকেন্ড একটা কার্নো ইঞ্জিন এইটাকে মানে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার আর কি ডিপোজিট করব। তুমি একটা ইন্টারমিডিয়েট বাথের মতো চিন্তা করতে পারো, এটাকে একটা ইন্টারমিডিয়েট বাথে ডিপোজিট করব। ইন্টারমিডিয়েট বাথে ডিপোজিট করার পর আরেকটা ইঞ্জিন ওই সেম পরিমাণ হিট এক্সট্রাক্ট করে, মানে এখানে যে পরিমাণ হিট দেয়া হয়েছে নাম এই সেম পরিমাণ হিট এক্সট্রাক্ট করে আবার কিছু পরিমাণ ওয়ার্ক জেনারেট করবে, আর বাকিটা হলো কোল্ড বাথে পাঠিয়ে দিবে। ওকে, এটা একটু নাম দেয়, এটা হলো টি ইন্টারমিডিয়েট আই। ঠিক আছে, আচ্ছা, তাইলে হইলো এবার এখান থেকে কি বলা সম্ভব? আচ্ছা, এখানে কিছু নামকরণ করা লাগবে। নামকরণ হলো, আচ্ছা, এখানে হলো এটার নাম দেই QH, এটা হলো QC, এটা হলো W1, এটা হলো W2। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে কি কি বলা সম্ভব? এখান থেকে যেটা বলা সম্ভব, যেহেতু এটাকে আমি দিলাম ইঞ্জিন 1, ছোট হয়ে গেছে, আচ্ছা হোপফুলি দেখা যাচ্ছে, এটা হলো ইঞ্জিন 1, এটা ইঞ্জিন 2। আচ্ছা, তো ইঞ্জিন 1 যেহেতু একটা কার্নো ইঞ্জিন, therefore কার্নো এফিসিয়েন্সি মেইনটেইন করতে হবে। তো কার্নো এফিসিয়েন্সি যদি মেইনটেইন করতে হয় তাইলে W1 by QH must be a function of TH TI। ওকে, ইঞ্জিন 2 যেহেতু একটা কার্নো ইঞ্জিন, তাইলে আমার ইঞ্জিন 2 কি পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছে? কিউ পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছে, সরি মানে এফিসিয়েন্সিটা অন্যভাবে লেখা হচ্ছে। আচ্ছা, ইঞ্জিন 2 যে পরিমাণ ওয়ার্ক আউটপুট দিচ্ছে W2, আর এক্সট্রাক্ট করতেছে হলো হিট কিউ, দেন দিস মাস্ট বি এ ফাংশন অফ TI TC। আর এই দুইটা মিলায়ও একটা কার্নো ইঞ্জিন। দুইটা মিলায়ও কেন কার্নো ইঞ্জিন? কারণ এই দুইটাকেই রিভার্সে অপারেট করাতে পারবো, এবং এই দুইটা সিস্টেম মানে এই ইঞ্জিনটা যে পরিমাণ হিট ডিপোজিট করতেছে, সেকেন্ড ইঞ্জিনটা সেম পরিমাণ হিট এক্সট্রাক্ট করতেছে। তো এই দুইটা ইঞ্জিনের মধ্যে তাকালে টেকনিক্যালি মানে কোনো কি বলবো,
মানে এদের মধ্যে কোনো হিট এই দুইটা ইঞ্জিনের মধ্যে থেকে কোনো হিট বের হয়ে যায়নি, ঠিক আছে? এই দুইটা ইঞ্জিনের মধ্যে থেকে কোনো হিট বের হয়ে যায়নি, তো এই দুইটা কম্বাইন্ডলি নিজেরাও একটা কার্নোট সাইকেল। তো আমি এটা একটা নাম দেই, এটাকে আমি বলি 1+2। তো এই কম্বাইন কার্নো ইঞ্জিনকেও তাইলে ওই কার্নোট থিওরেম মানতে হবে। তাইলে কম্বাইন কার্নো ইঞ্জিন এক্সট্রাক্ট করতেছে, আচ্ছা কম্বাইন কার্নো ইঞ্জিন ওয়ার্ক আউটপুট দিচ্ছে W1 প্লাস W2, আর হিট এক্সট্রাক্ট করতেছে হলো QH, and that must be a function of TH, TC। বুঝছো এই 3 লাইন কেমনে লিখলাম? জি ভাই বুঝা গেছে। ওকে, আচ্ছা। তারপরে তোমরা যদি একটু ম্যাথমেটিক্যাল কুস্তাকুস্তি করো, ম্যাথমেটিক্যাল কুস্তাকুস্তি করলে যেটা পাবা, এই কুস্তাকুস্তিটা আর করলাম না, দিস ইজ জাস্ট অ্যালজেব্রা, এটা আর কি তোমার কার্ডের বই করেও দেওয়া আছে। তো যেটা দেখা যায় সেটা হলো যে 1 মাইনাস ইটা TH, TC equal to 1 minus eta TH, TI গুণ 1 minus eta TI, TC। মানে 1 মাইনাস ইটা নামক একটা জিনিস, এই জিনিসটাকে আমরা একটা নাম দেই, দিস ইজ এন ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো, আমি এটাকে নাম দিলাম ধরো জি, সাম ফাংশন জি অফ T1, T2। তো এটা যেটা বলতেছে যে এই দুইটা টেম্পারেচার ডিফারেন্সের এইটার জন্য যে করেসপন্ডিং জি পাওয়া যাবে, মানে এটার জন্য একটা করেসপন্ডিং জি পাওয়া যাবে, এটার জন্য একটা করেসপন্ডিং জি পাওয়া যাবে, এটার জন্য একটা করেসপন্ডিং জি পাওয়া যাবে, তো এই দুইটা জি কে গুণ দিলে এই জিটা পাওয়া যাবে। ওকে, আচ্ছা। তো হোয়াট ডাজ দ্যাট সে? তাইলে এই জি এর ফর্মটা কি ধরনের হতে হবে? তো আমরা যেটা পাচ্ছি সেটা হলো জি অফ TH, TC equals to G of TH, TI into G of TI, TC। ওকে, আচ্ছা। তাইলে এই জি এর ফর্মটা কি ধরনের হইলে, এখানে বুঝাই যাচ্ছে যে রাইট সাইড হলো টিআই এর উপর একটা ডিপেন্ডেন্স আছে, আর লেফট সাইডে হলো টিআই এর উপর কোনো ডিপেন্ডেন্স নাই। তাইলে এটা হলো একেবারে জিরো ফ্লোয়ের মতো একটা কাটাকাটি টাইপ কোনো একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে? যে টিআই সাম ওয়েতে ক্যান্সেল হয়ে গেছে, তো ক্যান্সেল হওয়ার ফলে টিআই এর উপরে ডিপেন্ডেন্সটা চলে গেছে। ওকে, তো এটার ফর্মটা কি ধরনের হইলে এই কাটাকাটিটা যাইতে পারবে? এনি গেস? রেশিও। ইয়েস, রেশিও। অর্থাৎ জি অফ T1, T2 এটাকে সাম ফাংশন অফ T1 বাই সাম ফাংশন অফ T2 এই ফরম্যাটের হইতে হবে, ঠিক আছে? অথবা এইভাবেও চিন্তা করতে পারো যে এই টিআইটা তো যে কোনো কিছু হইতে পারতো, রাইট? মানে আরবিট্রারি যে কোনো কিছু হইতে পারতো, যে কোনো টেম্পারেচারে নিতে পারতাম। যে কোনো টেম্পারেচারে যদি নিতে পারি তাহলে আমি টিআইটাকে ফিক্স করে ফেললাম। টিআইটাকে যদি ফিক্স করে ফেলি তাহলে ধরো দিস উইল বি সাম টি নট, এখানে সাম টি নট, তো ওইখান থেকে আমি দেখাইতে পারবো যে জি জি অফ, আচ্ছা এখানে তো গুণ দেখা যাচ্ছে, আমি কি ঠিক করলাম? ও আচ্ছা, এখানে তো আবার রিভার্সের একটা ব্যাপার আছে, এখানে টি নটটা আবার, হ্যাঁ টি নটটা তো ডাইরেক্ট দুই সাইডে নাই, হ্যাঁ ঠিক আছে। তো ওইভাবে দেখায় আর কি, আমি মানে TH, TC আর TH, TI দে, হ্যাঁ TI, TC, হ্যাঁ ওইভাবে করে তারপরে একটা রেশিও দিয়ে কাটাকাটি করলে তাইলে হইলো এই টি নটটা কাটা চলে যাবে। বেসিক্যালি ধরো এখানে f অফ TH বাই f অফ T0 ইনটু f অফ T0 বাই f অফ TC আসবে, f অফ T0 f অফ T0 কাটা চলে যাবে, কাটা চলে গেলে জাস্ট T1 আর T2 একটা ফাংশন থাকবে। ওকে, তো এই যে, হ্যাঁ এইটা একটা ইয়ে, তো দিস ইজ এ ফাংশন অফ এ টেম্পারেচার। আচ্ছা, তাইলে হ্যাঁ আচ্ছা, তো এই যে ফাংশন দুইটা পাবো,
এই ফাংশন দুইটা যে পাবো, এই ফাংশন দুইটা কিন্তু তুমি ইঞ্জিনটা কি দিয়ে বানাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে না, রাইট? কারণ কি এই জি পেয়েছিলাম কি এফিসিয়েন্সি থেকে, আর এফিসিয়েন্সি যেহেতু তোমার ইঞ্জিনের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, তাইলে এই দুইটা এই ফাংশন গুলা যে এফ এফ যে ফাংশন, এই ফাংশন গুলা না, এখানে তো একটাই ফাংশন, এই ফাংশনটাও কিন্তু তাইলে এই ইঞ্জিনের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে না, রাইট? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওকে। এই ফাংশন দুইটা যদি ইঞ্জিনের ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড না করে, তাইলে আমরা এই কার্নো ইঞ্জিন দিয়ে একটা থার্মোমিটার ডিজাইন করতে পারি। ওকে, কেমনে থার্মোমিটার ডিজাইন করব? ধরলাম আমি একটা বডির একটা সিস্টেমের টেম্পারেচার আরবিট্রারিলি ফিক্স করে দিলাম, মানে আই হ্যাভ সাপোজ সাম বাথ, আমার কাছে একটা বাথ আছে, এই বাথের টেম্পারেচার আরবিট্রারিলি ফিক্স করে দিলাম, এবং এই আরবিট্রারি টেম্পারেচারটা আমরা যে কোনো স্কেলে নিতে পারি। ধরলাম আমাদের আইডিয়াল গ্যাস থার্মোমিটার হতে পারে, আইডিয়াল গ্যাস প্রেসার থার্মোমিটার হতে পারে, আইডিয়াল গ্যাস ভলিউম থার্মোমিটার হতে পারে, মার্কুরি থার্মোমিটার হতে পারে, যা ইচ্ছা তুমি এটা একটা টেম্পারেচার দিলা। ওকে, আচ্ছা, এই টেম্পারেচার দিয়া তারপর অন্য একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের টেম্পারেচার হলো তুমি বাইর করতে চাও। এই সিস্টেমের টেম্পারেচার কি জানো না? ওকে, তাহলে কি করবা? একটা কার্নো ইঞ্জিন বানাবা, একটা কার্নো ইঞ্জিন বানায় অপারেট করবা, নিজের ইচ্ছা মতো অপারেট করবা। ওকে, নিজের ইচ্ছা মতো অপারেট করার পর তারপর এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবা। সব কার্নো ইঞ্জিনের যেহেতু এফিসিয়েন্সি ফিক্সড, এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করবা। তারপর এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করার পর দিস ফর্মুলা ইকুয়ালস টু 1 মাইনাস ইটা, ধরো মানে 1 মাইনাস ইটা আসবে আর কি। এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করার পর তাইলে তুমি যদি এফ অফ টিটা জানো, আচ্ছা এটাকে একটা নাম দেই, এটাকে নাম দেই হলো টি টু নাম দেওয়া যায়। যদি তুমি তাইলে এফ অফ টি টুটা জানো, মানে এফ অফ টি টু বলতে আমি ধরে নিলাম, মানে এটাকে যদি আরবিট্রারিলি একটা টেম্পারেচার অ্যাসাইন করব। আচ্ছা, ও না, এটা আইডিয়াল গ্যাস বা আইডিয়াল প্রেসার থার্মোমিটার ওই সেন্সে না, মানে আমি এটা একটা স্ট্যান্ডার্ড বডি, যেহেতু এটা স্ট্যান্ডার্ড বডির একটা টেম্পারেচার নিজের ইচ্ছা মতো ফিক্স করে নিতে পারবো। এটা অন্য 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 থার্মোমিটার আমাকে এখানে আর্গুমেন্টের মধ্যে আনার দরকার নেই। আচ্ছা, এখানে একটু ভুলে গেছে আমার। আমি আরবিট্রারিলি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বডি টেম্পারেচার নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবো। ওকে, নিজের ইচ্ছা মতো ধরে নেওয়ার পর ওইটাকে আমি ধরলাম আমার এফ অফ টি টু। ওকে, দ্যাট ফাংশন ইজ কল্ড, আমার এটা কি নাম দেওয়া যায়, টাউ। টাউ ইকুয়ালস টু এফ অফ টি টু। ওকে, এই টাউটা দেওয়ার পর তাইলে এই এফ অফ টি টু যদি জেনে যাই, তাহলে এফ অফ টি ওয়ান বাইর করতে পারবো, অথবা আমি যদি টাউ টু জানি তাহলে টাউ ওয়ানটা বের করে ফেলতে পারবো। আমি একটা কার্নো ইঞ্জিন চালাই, যদি ওইটার এফিসিয়েন্সিটা বাইর করতে পারি, এটা তো এক্সপেরিমেন্টালি বের করা যাবে যে এফিসিয়েন্সিটা কত, ওই এফিসিয়েন্সি থেকে টাউ টু থেকে আমি টাউ ওয়ান বাইর করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমার টি টু কে যদি টেম্পারেচার বলতে পারি, তাইলে এফ অফ টি টু কেও কি টেম্পারেচার বলতে পারবো না ইন সাম নিউ স্কেল? এটাকে আমি বললাম কার্নো স্কেল। ঠিক আছে, কার্নো স্কেল অফ টেম্পারেচার। ঠিক আছে, কার্নো স্কেল অফ টেম্পারেচারে আমার যে কোনো সিস্টেমের সাথে টেম্পারেচার মেজার করার সিস্টেম কি? মেজার করার সিস্টেম হইলো যে আমি একটা সিস্টেমে আচ্ছা এটাকে টি টু না দিয়ে আমি টি নট নাম দেই, তাইলে আরো তাইলে যে স্ট্যান্ডার্ড এটা বোঝা যাবে। ওকে, এটা হলো টি নট। আমার একটা স্ট্যান্ডার্ড বডি টেম্পারেচার হলো ফিক্সড আছে টাউ নট। আমি যদি নতুন কোনো বডি টেম্পারেচার বের করতে চাই, তাহলে ওই বডি আর স্ট্যান্ডার্ড বডির মধ্যে একটা কার্নো সাইকেল চালাবো। কার্নো সাইকেল চালাই, এক্সপেরিমেন্টালি কার্নো সাইকেলের এফিসিয়েন্সিটা বাইর করব। তারপরে এফিসিয়েন্সিটা বাইর করার পরে তাহলে নতুন বডির টেম্পারেচার হবে টাউ নিউ ইকুয়ালস টু 1 মাইনাস ইটা ইন্টু টাউ নট। শেষ। ঠিক আছে, এটা হলো আমার নতুন নিউ স্কেল অফ টেম্পারেচার। আমাদের এক্সিস্টিং স্কেল অফ টেম্পারেচারের সাথে এই টেম্পারেচার স্কেলের সুবিধাটা কি? সুবিধাটা হইল
আমাদের এক্সিস্টিং সব স্কেল অফ টেম্পারেচার হলো ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যে যেমন যেটা এক্সাম্পল দিলাম যে আইডিয়াল গ্যাস প্রেসার থার্মোমিটার বা আইডিয়াল গ্যাস ভলিউম থার্মোমিটার, তোমার একটা আইডিয়াল গ্যাস পাওয়া লাগবে আর কি। রিয়েল লাইফে তো আসলে আইডিয়াল গ্যাস নাই, ওটা তো এক হিসাব, যে আইডিয়াল গ্যাস পাওয়া লাগবে, তারপরে আইডিয়াল গ্যাস নিয়ে তারপর তুমি কিছু কারদানি করে হলো একটা টেম্পারেচার বাইর করতে পারবা। কিন্তু এই যে এই টেম্পারেচারটা বাইর হবে, এইটা তুমি এই কার্নো ইঞ্জিন যা ইচ্ছা দিয়ে বানাও না কেন সব সময় সেম টেম্পারেচারই পাবা, ঠিক আছে? এই টেম্পারেচারটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটেরিয়াল। ওকে, তো এই টেম্পারেচার স্কেলটাকে, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটেরিয়াল, এইটাকে বলে হলো থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। মানে আমি একটা ইন্টারমিডিয়েট নাম দিয়েছি, এটা কার্নো স্কেল। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। আমাদের টেম্পারেচারের ডেফিনিশন পাওয়ার সময় একটা কথা বারবার ইউজ করতে মনে আছে, যে 1/273 পার্ট অফ দ্য থার্মোডাইনামিক টেম্পারেচার অফ দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, মনে আছে কারো? জি ভাই। হ্যাঁ, তো এখানে থার্মোডাইনামিক টেম্পারেচার বলতে যেটা বুঝাতো, এই জিনিসটা বুঝাতো যে থার্মোডাইনামিক টেম্পারেচার ডিফাইন করা হয় হলো তুমি যেই জিনিসটা টেম্পারেচার বাইর করতে চাও ওই জিনিসটা আর তোমার স্ট্যান্ডার্ড বডির মধ্যে একটা কার্নো সাইকেল চালানো লাগবে। কার্নো সাইকেল চালায় এফিসিয়েন্সিটা বাইর করবা, এফিসিয়েন্সি তারপরে এই ফর্মেটে ইউজ করে নতুন টেম্পারেচারটা বাইর করবা, ঠিক আছে? এইটা হলো আমার থার্মোডাইনামিক টেম্পারেচার। এবং এই টেম্পারেচার সুবিধাটা হলো দিস টেম্পারেচার এটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট না। তুমি যেমনেই কার্নো ইঞ্জিন মানো না কেন, অ্যাজ লং এজ ইট ইজ এ কার্নো ইঞ্জিনের ডেফিনিশন হলো যে রিভার্সিবল ইঞ্জিন হতে হবে। অ্যাজ লং অ্যাজ দ্য ইঞ্জিন ইজ রিভার্সিবল, তোমার এই টেম্পারেচারের ভ্যালু সব সময় সেম আসবে। ওকে, এবং ইট ইজ এ ভেরি বিগ কোইন্সিডেন্স, মানে ভেরি বিগ কোইন্সিডেন্স না, যে আইডিয়াল গ্যাস টেম্পারেচার স্কেল, যেটা মানে আইডিয়াল গ্যাসের যে টেম্পারেচারটা আমরা ডিফাইন করছিলাম, আমাদের আইডিয়াল গ্যাস টেম্পারেচার ডেফিনিশন কি ছিল? আইডিয়াল গ্যাসের টেম্পারেচার ডেফিনিশন ছিল হইলো যে আমাদের T ইকুয়ালস টু 1/RPV, রাইট? এটা ছিল আইডিয়াল গ্যাস টেম্পারেচার, আইডিয়াল গ্যাসের টেম্পারেচারের ডেফিনিশন। আর আমার থার্মোডাইনামিক টেম্পারেচার ডেফিনিশন হলো, ডেফিনিশন ওয়াইজ কিন্তু দুইটা আলাদা, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে, ঠিক আছে? ডেফিনিশন কিন্তু দুইটা সেম না। থার্মোডাইনামিক টেম্পারেচার ডেফিনিশন হলো এই যে টাউ ইকুয়ালস টু 1 - আচ্ছা এটা আমি আবার কেন লিখতেছি, এটা তো লেখাই আছে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই দুইটা স্কেলে আসলে সেম টেম্পারেচারই পাওয়া যায়। এই ডেফিনিশন থেকে যে টেম্পারেচারটা পাবা এবং থার্মোডাইনামিক স্কেলের ডেফিনিশন থেকে যে টেম্পারেচারটা পাবা, ওই দুইটা টেম্পারেচার আসলে সেম ভ্যালু রিটার্ন করবে। সেম টেম্পারেচার পাওয়া যায় বলতে যেটা বোঝাচ্ছি যে দুইটা টেম্পারেচারের ভ্যালু এক্স্যাক্টলি সেম আসবে। এটা কেন আসবে, এটা একটা এক্সারসাইজ আছে, এটা প্রুফ করা লাগবে। আমি এক্সারসাইজটা করি নাই বা পারি না, হয়তো চেষ্টা করছিলাম, মনে নাই আমার এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা আমি করতে পারি নাই। হ্যাঁ, তো থার্মোডাইনামিক স্কেল আর আইডিয়াল গ্যাস স্কেল, এই দুইটা স্কেল আসলে ইকুইভ্যালেন্ট মানে এই দুইটা স্কেল সেম টেম্পারেচার অ্যাসাইন করে। ওকে, আচ্ছা, তো তাইলে আমাদের এখন তাইলে আমরা হলো এইখানে যে T1 গুলা ইউজ করতেছিলাম, এই T1 গুলা কিন্তু চাইলে আমরা যে কোনো টেম্পারেচার স্কেল ইউজ করে ডিফাইন করতে পারি। এই টি গুলা, ঠিক আছে? এই যে এই টি গুলা যে কোনো স্কেল ইউজ করে ডিফাইন করতে পারি, কিন্তু এফ অফ T1 টা সব বডির জন্য ফিক্সড হবে। তোমার মানে ইউ হ্যাভ টু ফিক্স এ স্ট্যান্ডার্ড বডির টেম্পারেচার, ওইটা তো আছে। একটা স্ট্যান্ডার্ড বডির টেম্পারেচার ফিক্স করার পর তোমার এই T1 T6 মানে এফ অফ T1 টা আর কি সব বডির জন্যই সেম আসবে। একটু পর্যন্ত কোনো আচ্ছা কোশ্চেন? ভাইয়া আমরা যে আইডিয়াল গ্যাস স্কেলগুলো মাপি, আইডিয়াল গ্যাস স্কেল তো আমরা মাপি হচ্ছে আইদার ফিক্স প্রেসারকে ভ্যারি করি, না হলে ভলিউমকে ভ্যারি করি, তাই না? তার মানে ভলিউম ইজ প্রপোর্শনাল টু হচ্ছে যে টেম্পারেচার, অথবা প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। আর আমরা যে এফ ফাংশনটা ডিফাইন করছি কার্নোট স্কেলে, সেটা তো প্রপোর্শনাল টু টেম্পারেচার। সো এই আর্গুমেন্ট দিয়ে আমরা বলতে পারি না যে দুটো সেম। এফ সাইকেলে যে টেম্পারেচারটা ডিফাইন করছি, এই টেম্পারেচারটা কোথেকে পাইছি? এই টেম্পারেচার কিন্তু তুমি নিজের মনে ইচ্ছা মতো অ্যাসাইন করতে পারো। ভাই এটা এখানে বইয়ে লেখা ছিল যে এটা প্রপোর্শনাল টু টি, ওই যে এফ ফাংশন যেটা আমরা ডিফাইন করছি, কনভেনশন বলা আর কি, মানে এখানে তো আরবিট্রারিনেস থাকার কথা আর কি। হ্যাঁ, আরবিট্রারিনেস আছে। প্রপোর্শনাল টু টি কোন জায়গায় লেখা? ভাই তারপর তো যে টি দিয়ে রিপ্লেস করে না এফিসিয়েন্সি কে, কার্নোট আচ্ছা, এফিসিয়েন্সি। ইকুয়েশন 1.22 তে নিচে একটা কথা আছে, ডিফাইন্স টেম্পারেচার আপ টু এ কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি which is again set by choosing the triple point of water. আচ্ছা, ওকে।
আচ্ছা, ওরা টি নোটটা এমন ভাবে সেট করছে যাতে, ও আচ্ছা, টি নোটটা এমন ভাবে সেট করছে যাতে আর কি তোমার এই টি নিউ আর টিটা প্রপোর্শনাল হয়ে যায়। আচ্ছা, মানে টি নোটটা এমন ভাবে সেট করছে যে তোমার আইডিয়াল গ্যাস স্কেল অনুযায়ী হইলো তোমার কি বলবো, মানে কি লেখা, ওয়াটার আইস স্টিম টু, আচ্ছা, ট্রিপল পয়েন্টের আইডিয়াল গ্যাস টেম্পারেচার আসে হইলো 273 কেলভিন। ওকে, ট্রিপল পয়েন্টের আইডিয়াল গ্যাস টেম্পারেচার, আইডিয়াল গ্যাস স্কেলে ট্রিপল পয়েন্টের টেম্পারেচার আসে হলো 273 কেলভিন, এবং ট্রিপল পয়েন্টের থার্মোডাইনামিক্স টেম্পারেচার সেটই করা হয়েছে 273 কেলভিন। ওকে, তো এই কারণে আসলে ফিক্স হয়ে গেছে। বাট জিনিসটা হলো যে তাও ফিক্স নাও হইতে পারতো। ব্যাপারটা খেয়াল করো, আর্গুমেন্টটা কাইন্ড অফ এরকম যে আমি তো একটা পয়েন্ট ফিক্স করতেছি, রাইট, যে আমি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার নিচ্ছি, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের থার্মোডাইনামিক টেম্পারেচার যেহেতু আমার একটা ডিগ্রি অফ ফ্রিডম আছে, যে আমি একটা বস্তুর এক পয়েন্টের টেম্পারেচার ফিক্স করে ফেলতে পারবো। ওকে, তো থার্মোডাইনামিক স্কেলে আমি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের টেম্পারেচার 273 কেলভিনে ফিক্স করে দিলাম, এবং আইডিয়াল গ্যাস স্কেলেও ট্রিপল পয়েন্টের টেম্পারেচার হলো 273 কেলভিন। এখন এই দুইটা পয়েন্টে এই দুইটা গ্যাস স্কেলে এই দুইটা স্কেলে টেম্পারেচার সেম, কিন্তু এমন তো হইতেই পারতো যে এই দুইটা এই পয়েন্টের জন্য দুইটা স্কেলের টেম্পারেচার সেম হলো, যে অন্য পয়েন্টগুলোতে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাইতো, এরকম কি হইতে পারতো না? কারণ দেখো, কারণ আমার থার্মোডাইনামিক স্কেলে কিন্তু প্রেসার ভলিউমের কোনো ব্যাপারই আসতেছে না, থার্মোডাইনামিক স্কেলে জাস্ট এফিসিয়েন্সির ব্যাপার আসতেছে। তার মানে ভাই যা আমি যে ধরে নিয়েছি যে এফ ইজ প্রপোর্শনাল টু টি, এইটাকে যদি প্রুফ করতে পারি তাহলে আলটিমেটলি আমার প্রুফটা হয়ে যেতেছে। ইয়েস, মানে এফ ইজ প্রপোর্শনাল টু আইডিয়াল গ্যাসের টি, ইয়েস, এটা যদি প্রমাণ করতে পারো তাহলে হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি যেভাবে প্রুফটা করতে হবে সেটা হলো তোমাকে একটা আইডিয়াল গ্যাস দিয়ে একটা কার্নো ইঞ্জিন ডিজাইন করতে হবে, ঠিক আছে? আইডিয়াল গ্যাস দিয়ে কার্নো ইঞ্জিন ডিজাইন করে তারপর ওটার এফিসিয়েন্সি বাইর করবে, এফিসিয়েন্সি বাইর করলে দেখবা যে এই সেম ফর্মুলায় চলে আসছে, 1 মাইনাস ইটাটা প্রবাবলি এরকম কিছু একটা আসবে, তো দেখা যাবে যে টি নিউ আর টি ওই দুইটা সেম চলে আসছে। ওকে, এরকম কিছু একটা কাহিনী হবে। বাট এই জিনিসটা হইলো যে এইটা মাথায় রাখো যে হ্যাঁ, আমরা দুইটা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারকে দুইটা টেম্পারেচার স্কেলেই সেম ভ্যালু অ্যাসাইন করছি, আমরা নিজেরা অ্যাসাইন করছি, কিন্তু এমন হইতেও পারতো যে অন্য 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 অবস্থায় গেলে এই সিস্টেমটা টেম্পারেচার দুইটা স্কেলেই সিস্টেম দুইটা টেম্পারেচার আলাদা চলে আসে, এরকম হইতেই পারতো, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি আইডিয়াল গ্যাসের জায়গায় রিয়েল গ্যাস টেম্পারেচার, মানে আমার যে ভ্যান্ডার ওয়ালস গ্যাসের তোমার টেম্পারেচার রিলেশন তো এইরকম যে টি ইকুয়ালস টু 1 বাই আর পি মাইনাস সামথিং বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ার। মানে আমি একটা ভ্যান্ডারওয়ালস গ্যাস দিয়েও তো একটা টেম্পারেচার স্কেল ডিফাইন করতে পারি, রাইট? তো ওইভাবে ডিফাইন করে ধরো আমি একটা ভ্যান্ডারওয়ালস গ্যাসের জন্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার টেম্পারেচার, ভ্যান্ডারওয়ালস টেম্পারেচার স্কেলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার টেম্পারেচার সেট করলাম 273 কেলভিন, আর থার্মোডাইনামিক স্কেলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার টেম্পারেচার সেট করলাম 273 কেলভিন। তো তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা যে ভ্যান্ডারওয়ালস গ্যাসের টেম্পারেচার আর থার্মোডাইনামিক গ্যাসের টেম্পারেচার ডাইভার্জ করে, মানে দুইটা আলাদা টেম্পারেচারে চলে যায়, ঠিক আছে? সেম ম্যাটেরিয়ালে সেম অবস্থায় দুইটা স্কেল দুইটা টেম্পারেচার দিবে, মানে তুমি যদি একটা পয়েন্ট ফিক্স করে দাও তবুও। কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেটা হয় যে আইডিয়াল গ্যাসের জন্য একটা পয়েন্ট ফিক্স করে দিলেই তোমার এই থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল আর আইডিয়াল গ্যাসের টেম্পারেচার স্কেলটা ফিক্স হয়ে যায়। আমাদের স্কুলে তো পড়ানো হতো না, কলেজে থাকতে যেভাবে পড়ানো হতো যে আইডিয়াল গ্যাস টেম্পারেচারটাই হলো থার্মোডাইনামিক টেম্পারেচার, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাকুরেট। মানে থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেলের ডেফিনিশন আলাদা, আইডিয়াল গ্যাস টেম্পারেচার স্কেলের ডেফিনিশন আলাদা, দুইটা কিন্তু সেপারেটলি ডিফাইন্ড। এটা হলো দুইটা যে সেম টেম্পারেচার দেখায়, মানে ইফ ইউ ফিক্স ওয়ান পয়েন্ট, যে ট্রিপল পয়েন্টটা যদি ফিক্স করে ফেলো, ট্রিপল পয়েন্টটা ফিক্স করার পর দুইটা যে সেম টেম্পারেচার দেখায়, দিস ইজ এক্সপ্লিসিটলি এ কনসিকুয়েন্স অফ দ্যাট ইকুয়েশন অফ স্টেট অফ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা যে এই ফরম্যাটের, এই কারণেই কিন্তু দেখায়। যদি অন্য ফরম্যাটের হইতো তাহলে কিন্তু এই দুইটা সেম টেম্পারেচার দেখাইতো না। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ও ভাই অনেক আলোচনা। ও ভাই 20টা মিনিটের ব্রেক দেওয়া যায়? 20 মিনিট তো বেশি হয়ে যায়, 15 মিনিটের ব্রেক দেওয়া যায়।
আচ্ছা ঠিক আছে 15 মিনিট। ওকে আচ্ছা, আমি কি রেকর্ডিং কি স্টপ করব? আচ্ছা স্টপই করে দিই, আবার রেকর্ডিং শুরু করবো নি।